আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন আমিও ভালো আছি। ইমরান ভাই, আমার জীবনে ঘটে গেছে এক অস্বাভাবিক, গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা। তবে ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলি। আমি আমার নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। সঙ্গত কারণে আমি আমার ইনফরমেশন পাবলিক করতে পারবো না। তাই আপনি আমার ঘটনাটি একটা ছদ্মনাম দিয়ে আপনার প্ল্যাটফর্মে উপস্থাপন করবেন। যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। এক একটা মুহূর্ত ঠিক সেইভাবে বলি যেভাবে বছরখানেক আগে আমি ফেস করেছিলাম। বলছেন নদী আপু। কতদিন, কত মাস, এমনকি কত বছর হয়ে গেল, তার কোনো সঠিক হিসাব আমার কাছে নেই। আমার দিনগুলো যেন একটা বিবর্ণ ক্যালেন্ডারের পাতায় আটকে গিয়েছিল। প্রতিটি সূর্যোদয় নতুন হতাশা নিয়ে আসতো এবং প্রতিটি সূর্যাস্ত আমার ব্যর্থতার গল্পটাকে আরো দীর্ঘ করে দিত। স্নাতকোত্তর শেষ করার পর ভেবেছিলাম আমার জন্য হয়তো সম্ভাবনার অনেক দরজা খুলে যাবে, কিন্তু বাস্তবতা ছিল তার সম্পূর্ণ বিপরীত। শহরের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফল নিয়েও আমি যেন এক অদৃশ্য দেয়ালে বারবার ধাক্কা খাচ্ছিলাম। আমার পৃথিবীটা ছোট হতে হতে 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। একটা ল্যাপটপ, কিছু চাকরির ওয়েবসাইট আর একরাশ দীর্ঘশ্বাস, এটাই ছিল আমার জগৎ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা হাতে নিয়ে ল্যাপটপ খুলে বসতাম। বিডি জবস, লিঙ্কডইন আরও কত শত চাকরির পোর্টালে আমার সিভিটা পড়েছিল যেন এক অনাথ শিশু। শত শত আবেদন করেছি, কিন্তু উত্তর এসেছে খুব কম। যে কয়েকটা থেকে উত্তর এসেছে সেখানে গিয়ে দেখেছি বিশাল লাইন, আর ইন্টারভিউ শেষে সেই চিরচেনা উত্তর, আমরা আপনাকে পরে জানাবো। সেই পরে যে আর কখনো আসে না, তা আমার চেয়ে ভালো আর কে জানতো। বাবা মায়ের মুখের দিকে তাকাতে পারতাম না। তারা মুখে কিছু না বললেও তাদের চোখের ভাষা আমি পড়তে পারতাম। তাদের চোখে হতাশা ছিল, দুশ্চিন্তা ছিল। বাবা তার পেনশনের টাকা দিয়ে সংসার চালাচ্ছেন, আর আমি তাদের একমাত্র শিক্ষিত মেয়ে, তাদের ঘাড়ে বোঝা হয়ে বসে আছি। প্রতি রাতে নামাজ শেষে আল্লাহর কাছে হাত তুলে একটাই প্রার্থনা করতাম, হে আল্লাহ, আমাকে একটা পথ দেখাও, আমার পরিবারের সম্মানটুকু রক্ষা করার তৌফিক দাও। বন্ধুদের সাথেও যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছিলাম। সবাই নিজেদের জীবনে এগিয়ে গেছে। কেউ ভালো চাকরি করছে, কেউ বিয়ে করে সংসার পেতেছে। তাদের সাফল্যের গল্প শুনলে আমার ভেতরটা পুড়ে যেত। এটা হিংসা নয়, এটা ছিল নিজের অক্ষমতার প্রতি এক তীব্র ঘৃণা। মনে হতো আমি বোধহয় পৃথিবীর সবচেয়ে অযোগ্য মানুষ। মাঝে মাঝে গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। শহরের নিস্তব্ধতা আর আমার মনের ভেতরের কোলাহল মিলেমিশে একাকার হয়ে যেত। মনে হতো এই উঁচু দালান থেকে ঝাঁপ দিলে হয়তো সব যন্ত্রণা শেষ হয়ে যাবে, কিন্তু পরক্ষণেই বাবা মায়ের অসহায় মুখটা চোখের সামনে ভেসে উঠত। তাদের জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে। আমার ঘরটা ছিল আমার কারাগার। বইয়ের তাকগুলোতে থরে থরে সাজানো বইগুলো যেন আমাকে বিদ্রূপ করত। এত পড়াশোনা, এত জ্ঞান, কি লাভ হলো এসব দিয়ে, যদি নিজের পায়ে দাঁড়াতেই না পারলাম? দিন দিন আমি কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছিলাম। সামান্য কথাতেই রেগে যেতাম, মায়ের সাথে অকারণে চিৎকার করতাম। পরে যখন একা হতাম তখন নিজের আচরণের জন্য অনুশোচনায় দগ্ধ হতাম, কিন্তু নিজেকে সামলাতে পারতাম না। বেকারত্বের অভিশাপ আমার মনুষ্যত্বকে একটু একটু করে গিলে খাচ্ছিল। একদিন সন্ধ্যায় বাবা বাজার থেকে ফিরে আমার হাতে একটা চাকরির পত্রিকার পাতা ধরিয়ে দিলেন। বললেন, দেখ তো মা, এখানে একটা স্কুলের চাকরির বিজ্ঞাপন দিয়েছে, যদিও শহর থেকে অনেক দূরে, কিন্তু চেষ্টা করে দেখতে পারিস। আমি পাতাটা হাতে নিলাম। একটা অখ্যাত গ্রামের নাম, যেখানে এক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ করা হবে। বেতনও আহামরি কিছু নয়, কিন্তু তখন আমার কাছে এটাকেই মনে হচ্ছিল খড়কুটো ধরে বেঁচে থাকার শেষ চেষ্টা। আমি দীর্ঘশ্বাস ফেলে সিভিটা আরেকবার প্রস্তুত করতে বসলাম। মনে মনে ভাবলাম, এটাও হয়তো আগেরগুলোর মতোই হবে। কোনো আশা নেই, তবু চেষ্টা করতে তো দোষ নেই। আমার জীবনটা তখন এমনই এক অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছিল, যার অন্য প্রান্তে কোনো আলো আছে কিনা তা আমার জানা ছিল না। আমি শুধু মরিয়া হয়ে একটা আলোর কণার জন্য অপেক্ষা করছিলাম। দিনগুলো আগের মতোই কাটছিল। সেই চাকরির বিজ্ঞাপনে আবেদন করার পর আমি প্রায় ভুলে গিয়েছিলাম। আরও 1 সপ্তাহ কেটে গেল হতাশার চাদরে মোড়ে। আমার বিশ্বাস দৃঢ় হচ্ছিল যে ওখান থেকেও কোনো উত্তর আসবে না। সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজের পর বাবা একটু বিশ্রাম নিচ্ছিলেন, আর মা রান্নাঘরে দুপুরের খাবারের আয়োজন করছিলেন। আমি আমার ঘরে বসে একটা বই পড়ার বৃথা চেষ্টা করছিলাম। অক্ষরগুলো চোখের সামনে ভাসছিল, কিন্তু মাথায় কিছুই ঢুকছিল না। হঠাৎ আমার পুরনো মোবাইল ফোনটা বেজে উঠল। একটা অজানা নম্বর থেকে কল এসেছে। সাধারণত আমি অজানা নম্বর থেকে আসা কল ধরি না, কিন্তু কেন জানি না সেদিন ফোনটা ধরতে ইচ্ছে করলো। হয়তো মনের গভীরে কোথাও একটা ক্ষীণ আশা জেগেছিল। কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে কানে লাগালাম। হ্যালো, আমি কি নদী আক্তারের সাথে কথা বলছি? ওপর থেকে একটা ভারী, কিছুটা কর্কশ কণ্ঠ ভেসে এলো।
আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি ঢোক গেলে বললাম, জি আমি বলছি, আমি গ্রাম থেকে বলছি। কণ্ঠটা সেই অখ্যাত গ্রামের নাম উচ্চারণ করলো। আপনি আমাদের স্কুলের শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন। পরিচালনা কমিটি আপনার সিভি দেখে আপনাকে মনোনীত করেছে। আপনি কি চাকরিটা করতে আগ্রহী? আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কোনো ইন্টারভিউ নেই, কোনো পরীক্ষা নেই, সরাসরি নিয়োগ। এটা কি বাস্তব নাকি আমি স্বপ্ন দেখছি? আমার মুখ দিয়ে কথা সারছিল না। কয়েক মুহূর্তের নীরবতার পর ওপার থেকে আবার প্রশ্ন এলো, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি সম্মেত ফিরে পেয়ে প্রায় চিৎকার করে উঠলাম, জি জি আমি আগ্রহী, আমি জবটা করতে চাই। ভদ্রলোক বললেন, খুব ভালো, তাহলে আগামী মাসের 1 তারিখে সকাল 10টার মধ্যে স্কুলে এসে আপনার যোগদানপত্র গ্রহণ করবেন। প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে আসবেন। কিন্তু কোনো ইন্টারভিউ? আমি কথাটা শেষ করতে পারলাম না। আমাদের হাতে সময় খুব কম, আর আপনার একাডেমিক রেকর্ড খুবই ভালো, তাই কমিটি সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আশা করি আপনার কোনো আপত্তি নেই। কণ্ঠস্বরে একটা অদ্ভুত কাঠিন্য ছিল, যেন কোনো প্রশ্ন করার সুযোগই তিনি দিতে চান না। আমি আর কথা বাড়ালাম না। খুশিতে আমার চোখে পানি চলে এসেছিল। ফোনটা রেখে দৌড়ে মায়ের কাছে গেলাম। মা, আমার চাকরি হয়েছে, আমার চাকরি হয়েছে। মা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। আমার কথা শুনে বাবাও ঘর থেকে বেরিয়ে এলেন। তাদের দুজনের মুখেই ছিল রাজ্যের বিস্ময় আর আনন্দ। বহুদিন পর আমাদের বাড়িতে যেন খুশির একটা ঝলকানি লাগলো। কিন্তু আনন্দের ঘোর কাটার পর মনে কিছু প্রশ্ন ওকে দিতে লাগলো। স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, প্রায় 5-6 ঘন্টার পথ। জায়গাটা কেমন, স্কুলটাই বা কেমন, কিছুই আমি জানি না। ইন্টারনেটে অনেক খুঁজে স্কুলটা সম্পর্কে তেমন কোনো তথ্য পেলাম না। শুধু জানতে পারলাম এটি একটি পুরনো স্থাপনা এবং বেশ প্রত্যন্ত একটি অঞ্চলে অবস্থিত। কোনো ছবি বা বিস্তারিত বিবরণ কোথাও ছিল না। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছিল। কেন তারা কোনো ইন্টারভিউ ছাড়া এত দূরের একজন প্রার্থীকে নিয়োগ দিল? তবে এসব ভাবনাকে আমি পাত্তা দিতে চাইলাম না। আমার তখন একটাই লক্ষ্য ছিল, চাকরিটা আমার চাই। বেকারত্বের যন্ত্রণা আমাকে এতটাই মরিয়া করে তুলেছিল যে কোনো ধরনের যাচাই বাছাই করার মানসিকতায় আমার ছিল না। মনে হচ্ছিল স্বয়ং আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। নির্দিষ্ট দিনে আমি ব্যাগ গুছিয়ে নিলাম। বাবা মা আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে এলেন। তাদের চোখে জল, মুখে হাসি। বিদায় বেলায় মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে থাকিস মা, অচেনা জায়গা, নতুন পরিবেশ, মানিয়ে নিতে একটু সময় লাগবে। কোনো সমস্যা হলে সাথে সাথে ফোন দিবি। আমি তাদের আশ্বস্ত করে বাসে উঠলাম। বাসটা যখন শহর ছেড়ে গ্রামের পথের দিকে এগোতে লাগলো, আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। শহরে কোলাহল পেছনে ফেলে আমি এক অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তখন আমি জানতাম না এই পথ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার জন্য কি অপেক্ষা করছে, মুক্তি নাকি আরো গভীর কোনো অন্ধকার। বাস থেকে নেমে যখন সেই গ্রামে পা রাখলাম, তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। চারদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা। শহরের জীবনের কোলাহলের সাথে এর কোনো মিল নেই। বাতাসে ভেজা মাটির সোদা গন্ধ আর ঝিঝি পোকার একটানা ডাক। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম। বাবা আগে থেকে স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে আমার জন্য একটা থাকার ব্যবস্থা করে রেখেছিলেন। স্কুল থেকে সামান্য দূরে একটা ছোট বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। বাড়িতে ফিরে বাবা মায়ের সাথে যখন চাকরির ব্যাপারে বিস্তারিত কথা বললাম, তখন তাদের মুখের হাসিটা মিলিয়ে গেল। মা উদ্বিগ্ন হয়ে বললেন, এত দূরে কেন চাকরি করতে হবে? কোনো ইন্টারভিউ নিল না? ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? জায়গাটাও তো ভালো করে চিনিস না। বাবার মুখেও ছিল চিন্তার ছাপ। তিনি বললেন, নদী, আরেকবার ভেবে দেখ। আমরা না হয় আরও কিছুদিন চেষ্টা করে দেখি। শহরের কাছাকাছি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি জানতাম তারা আমার ভালোর জন্য এসব বলছেন। তাদের উদ্বেগ অমূলক ছিল না। কিন্তু আমি তখন কোনো যুক্তির ধার ধারছিলাম না। আমার চোখে তখন শুধু একটা চাকরি ভাসছিল, যা আমার আত্মসম্মান ফিরিয়ে দেবে। আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম, বাবা, তোমরা চিন্তা করছো কেন? একটা চাকরি পাওয়া কি এতই সোজা? কতদিন ধরে চেষ্টা করছি, তোমরা তো সবই দেখছো। এখন যখন একটা সুযোগ পেয়েছি, তখন সেটাকে এভাবে হাতছাড়া করতে পারি না। আমার গলার স্বরে ছিল অভিমান আর জেদ। আমি বললাম, আমি আর তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না। আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতে দাও, প্লিজ, আমাকে বাধা দিও না। আমার চোখের জল আর অসহায়ত্ব দেখে হয়তো তাদের মন গলেছিল। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তুই যখন এত করে চাইছিস যা, কিন্তু আমরা তোকে একা ছাড়তে পারবো না, আমরাও তোর সাথে যাব। আমি অবাক হয়ে বললাম, তোমরা আমার সাথে যাবে? কিন্তু তোমাদের বাড়ি, এখানকার সব কিছু? বাবা আমার কথায় বাধা দিয়ে বললেন, বাড়ির জন্য চিন্তা নেই, তালাবদ্ধ করে রাখবো। তোর মা তোকে ছাড়া থাকতে পারবে না, আর আমিও তোদের একা ছাড়তে পারবো না। তোর চাকরিটা স্থায়ী হওয়া পর্যন্ত আমরা ওখানেই থাকবো। বাবা মায়ের এই সিদ্ধান্তে আমি একদিকে যেমন আশ্বস্ত হলাম, তেমনি মনটা খারাপ হয়ে গেল। আমার জন্য তাদের এত কষ্ট করতে হচ্ছে, কিন্তু আমি জানতাম তাদের ছাড়া ওই অচেনা জায়গায় একা থাকা আমার পক্ষেও সম্ভব ছিল না। এরপর শুরু হলো আমাদের গোছগাছের পালা।
অল্প কিছুদিনের মধ্যেই আমরা আমাদের অতি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ভাড়া করা বাড়িটা ছিল বেশ পুরনো ধাঁচের, তবে মোটামুটি থাকার মতো। বাড়ির পেছন দিকে একটা ছোট পুকুর আর কিছু গাছপালা ছিল, যা পরিবেশটাকে বেশ শান্ত করে রেখেছিল। কিন্তু এই শান্ত পরিবেশের মধ্যেও কোথায় যেন একটা বিষণ্ণতা লুকিয়েছিল, যা আমি প্রথম থেকে অনুভব করতে পারছিলাম। আমরা নতুন জায়গায় গুছিয়ে বসার কয়েকদিন পর আমার স্কুলে যোগদানের দিন এসে গেল। আমি বাবা মায়ের দোয়া নিয়ে স্কুলের পথে রওনা হলাম। বাড়ি থেকে স্কুলটা খুব বেশি দূরে ছিল না, 10 মিনিটের হাঁটা পথ। মেঠো রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত। কিন্তু যতই আমি স্কুলের কাছাকাছি যাচ্ছিলাম, আমার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করছিল। একটা অজানা ভয় ধীরে ধীরে আমার মনে বাসা বাঁধছিল। আমি বারবার মনকে বোঝাচ্ছিলাম এটা নতুন পরিবেশের জন্য হচ্ছে, কিন্তু আমার অবচেতন মন যেন অন্য কোনো বিপদের সংকেত দিচ্ছিল। আমি তখনও জানতাম না যে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায়ের সূচনা হতে চলেছে ওই স্কুলের প্রাঙ্গণ থেকেই। আমার যোগদানের দিন সকালে আমি খুব পরিপাটি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। মনে উত্তেজনা আর ভয় মেশানো এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। মেঠো পথ ধরে হেঁটে যখন স্কুলের গেটের সামনে পৌঁছালাম, তখন এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আমার কল্পনার সাথে বাস্তবতার কোনো মিল ছিল না। স্কুলটা একটা বিশাল পুরনো আমলের জমিদার বাড়ির মতো দেখতে। দেয়ালের পলেস্তারা খসে খসে পড়ছে, শ্যাওলা জমে কালচে সবুজ হয়ে গেছে। বড় বড় জানালাগুলোর কয়েকটাতে কাঁচ নেই, যেন এক অন্ধ দৈত্যশূন্য চোখে তাকিয়ে আছে। পুরো স্কুল বাড়িটাকে ঘিরে রেখেছে উঁচু একটা প্রাচীর, যার মাথায় ভাঙা কাচের টুকরো বসানো। গেটটা লোহার, তাতে মরিচা ধরে লাল হয়ে গেছে। সবকিছু মিলিয়ে পরিবেশটা কেমন যেন ভুতুরে আর গা ছমছমে। আমি ভেতরে ঢুকতেই একজন বয়স্ক লোক এগিয়ে এলেন। তিনি এখানকার দপ্তরি। আমাকে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কি নতুন ম্যাডাম? আমি মাথা নাড়তেই তিনি আমাকে প্রধান শিক্ষকের ঘরের দিকে এগিয়ে নিয়ে গেলেন। স্কুলের ভেতরটা বাইরের চেয়েও বেশি হতাশাজনক। লম্বা বারান্দা, কিন্তু দিনের বেলাতেও কেমন যেন অন্ধকার। ছাত্রছাত্রীর সংখ্যা হাতে গোনা যায়। পুরো স্কুলে হয়তো 50-60 জন শিক্ষার্থী হবে। তাদের কলরবের চেয়ে নিস্তব্ধতায় বেশি কানে বাজছিল। প্রধান শিক্ষকের ঘরটাও বেশ সাদামাটা। একটা পুরনো কাঠের টেবিল, কয়েকটা চেয়ার আর একটা আলমারি, এই তার সম্বল। প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমান বেশ অমায়িক লোক। তিনি আমাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন। আমার প্রয়োজনীয় কাগজপত্র দেখে তিনি আমাকে আমার দায়িত্ব বুঝিয়ে দিলেন। আমি বাংলা আর সমাজবিজ্ঞান পড়াবো। তিনি আমাকে ক্লাস রুটিন আর সিলেবাস দিলেন। তারপর দপ্তরিকে ডেকে বললেন আমাকে পুরো স্কুলটা ঘুরিয়ে দেখাতে। দপ্তরের সাথে আমি স্কুলটা ঘুরে দেখতে লাগলাম। ক্লাসরুমগুলো বেশ বড়, কিন্তু ছাত্রছাত্রীর অনুপাতে বসার বেঞ্চ অনেক বেশি। মনে হচ্ছিল একসময় হয়তো স্কুলে অনেক ছাত্রছাত্রী ছিল, কিন্তু এখন আর নেই। স্কুলের এক কোনায় একটা লাইব্রেরি আছে, কিন্তু সেটা প্রায় পরিত্যক্ত। বইগুলোতে ধুলোর আস্তরণ জমে আছে। খেলার মাঠটাও বেশ বড়, কিন্তু ঘাসে পরিপূর্ণ। দেখেই বোঝা যায় নিয়মিত ব্যবহার হয় না। সবকিছু ঘুরিয়ে দেখানোর পর দপ্তরে আমাকে একটা বন্ধ দরজার সামনে নিয়ে এলেন। দরজাটা বারান্দার একেবারে শেষ প্রান্তে, অন্য ঘরগুলো থেকে একটু আলাদা। বেশ পুরনো আর ভারী কাঠের দরজা, তাতে একটা বড় তালা ঝুলছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কিসের ঘর? দপ্তরি কেমন যেন একটু ইতস্তত করে বললেন, এটা স্টোর রুম ম্যাডাম। স্কুলের পুরনো ভাঙাচোরা জিনিসপত্র এখানে রাখা হয়। তার কথা বলার ভঙ্গিতে আমার মনে হলো তিনি কিছু একটা লুকাচ্ছেন। আমি আর কিছু না বলে প্রধান শিক্ষকের ঘরে ফিরে এলাম। তিনি আমাকে আমার জন্য নির্ধারিত ডেস্কে বসতে বললেন। শিক্ষকদের বসার ঘরটাও বেশ নীরব। আমার সহকর্মী হিসেবে আরও 3 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। তারা আমার সাথে সৌজন্যমূলক কথাবার্তা বললেন, কিন্তু তাদের আচরণেও কেমন যেন একটা দূরত্ব ছিল। মনে হচ্ছিল তারা এখানে চাকরি করতে বাধ্য, তাই করছেন। কারো মুখেই তেমন হাসি নেই। প্রথম দিন ক্লাস নিয়ে আমার অভিজ্ঞতা খুব একটা খারাপ হলো না। ছাত্রছাত্রীরা বেশ শান্তশিষ্ট, পড়াশোনায় মনোযোগী, কিন্তু তাদের চোখে মুখেও আমি এক ধরনের অজানা ভয় আর বিষণ্ণতার ছাপ দেখতে পেলাম। তারা খুব কম কথা বলে, নিজেদের মধ্যে গুটিয়ে থাকে। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে আমার মনটা খুব ভারাক্রান্ত ছিল। যে চাকরি নিয়ে আমি এত স্বপ্ন দেখেছিলাম, তার শুরুটা এমন হবে আমি ভাবিনি। স্কুলটার পরিবেশ, ছাত্রছাত্রী আর শিক্ষকদের আচরণ সবকিছুতে একটা রহস্যময় বিষণ্ণতা জড়িয়ে আছে। মনে হচ্ছিল এই স্কুলের দেয়ালগুলো যেন অনেক না বলা কষ্টের সাক্ষী। আমি মনকে বোঝালাম, হয়তো আমি বেশি ভাবছি। নতুন জায়গা, তাই হয়তো মানিয়ে নিতে সময় লাগছে। কিন্তু আমি সেদিন বুঝতে পারিনি আমার এই ভাবনা কতটা ভুল ছিল। এই স্কুলের প্রতিটি ইটে যে এক ভয়ঙ্কর অভিশাপ মিশে আছে, তা জানার জন্য আমাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হয়েছিল। স্কুলে যোগ দেওয়ার পর প্রথম সপ্তাহটা মোটামুটি শান্তভাবেই কেটে গেল। আমি ধীরে ধীরে নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। ছাত্রছাত্রীদের সাথেও আমার বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছিল। তারা আমাকে পছন্দ করতে শুরু করেছিল, আর আমিও তাদের পড়িয়ে আনন্দ পাচ্ছিলাম। স্কুলের সেই অদ্ভুত বিষণ্ণ পরিবেশটাকেও আমি ধীরে ধীরে স্বাভাবিক বলে মেনে নিতে শুরু করেছিলাম। আমার মনে হচ্ছিল
হয়তো প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলো এমনই হয়। কিন্তু বিপত্তিটা ঘটল ঠিক 1 সপ্তাহ পর। সেদিন ছিল বৃহস্পতিবার, হাফ স্কুল। ক্লাস শেষে আমি খাতা দেখার জন্য স্টাফ রুমে বসেছিলাম। ছাত্রছাত্রীরা তখনও বাড়ি যায়নি, মাঠে খেলাধুলা করছিল। হঠাৎ আমার কি মনে হলো, আমি বারান্দায় এসে দাঁড়ালাম। উদ্দেশ্য ছিল ছেলে মেয়েদের খেলাধুলা দেখা। বারান্দায় দাঁড়িয়ে মাঠের দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল। আমি দেখলাম বারান্দার একেবারে শেষ প্রান্তে সেই বদ্ধ স্টোররুমটার সামনে 3য় শ্রেণীর একটি ছাত্র, নাম তার আকাশ, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে এক দৃষ্টিতে বন্ধ দরজাটার দিকে তাকিয়েছিল, যেন সম্মোহিত হয়ে গেছে। তার চোখ মুখে ছিল রাজ্যের বিস্ময় আর কৌতূহল। আমি প্রথমে ভাবলাম হয়তো সে এমনি দাঁড়িয়ে আছে, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও যখন দেখলাম সে একইভাবে দাঁড়িয়ে আছে, তখন আমার খটকা লাগলো। আমি তার দিকে এগিয়ে গেলাম। আমার পায়ের শব্দেও তার কোনো হুঁশ নেই। আমি তার কাঁধে হাত রাখতেই সে চমকে উঠল, যেন গভীর কোনো ধ্যান থেকে জেগে উঠেছে। ভয়ে তার মুখটা সাদা হয়ে গিয়েছিল। আমি নরম স্বরে জিজ্ঞেস করলাম, আকাশ, এখানে একা একা কি করছো? আর ওভাবে দরজার দিকে তাকিয়ে কি দেখছিলে? ছেলেটা প্রথমে কিছু বলতে চাইল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি তার চিবুক ধরে মুখটা উঁচু করে আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? আমাকে বলো, কোনো ভয় নেই। আমার অভয় পেয়ে সে কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম, ওই দরজার ভেতর থেকে কে যেন আমাকে ডাকছিল। তার কথা শুনে আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। আমি অবাক হয়ে বললাম, ভেতর থেকে ডাকছিল? কি বলছে এসব? ওটা তো স্টোর রুম, ওটা সবসময় বন্ধ থাকে, ভেতরে তো কেউ থাকে না। আকার জোর দিয়ে বলল, না ম্যাডাম, আমি সত্যি শুনেছি। একটা মেয়ের গলা, সে আমার নাম ধরে ডাকছিল আর বলছিল, ভেতরে আয়, আমার সাথে খেলা করবি। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। একটা ছোট বাচ্চা এমন কথা বলছে। আমি ভাবলাম হয়তো এটা তার মনের ভুল। বাচ্চারা অনেক কিছু কল্পনা করে। হয়তো সে অন্য কোথাও থেকে কোনো আওয়াজ শুনেছে আর ভাবছে শব্দটা স্টোর রুম থেকে আসছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, বললাম, দেখো, ভেতরে কেউ নেই, হয়তো তুমি ভুল শুনেছ। চলো, আর এখানে দাঁড়াতে হবে না, মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলা করবে, চলো। আমি তার হাত ধরে তাকে ক্লাসের দিকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে বারবার পেছন ফিরে ওই দরজাটার দিকে তাকাচ্ছিল। তার চোখে ছিল অবিশ্বাস আর ভয়। আমি তাকে ক্লাসে তার বন্ধুদের সাথে বসিয়ে দিয়ে স্টাফ রুমে ফিরে এলাম, কিন্তু আমার মন থেকে ব্যাপারটা কিছুতে যাচ্ছিল না। দপ্তরের সেই ইতস্তত ভাব আর আজ এই বাচ্চা ছেলেটার কথা, সবকিছু মিলিয়ে স্টোর রুমটাকে ঘিরে আমার মনে একটা রহস্য দানা বাঁধতে শুরু করলো। আমি মনকে বারবার বোঝালাম যে এটা একটা বাচ্চার কল্পনা ছাড়া আর কিছুই নয়, কিন্তু আমার ভেতরের সত্তা বলছিল ব্যাপারটা এত সহজ নয়। সেদিন বাড়ি ফেরার পথেও আমার কানে বারবার আকাশের কথাগুলো বাজছিল। ভেতর থেকে কে যেন আমাকে ডাকছিল। আমি বুঝতে পারছিলাম এই শান্ত বিষণ্ণ স্কুলটা তার বুকের ভেতর কোনো এক গভীর আর অন্ধকার রহস্য লুকিয়ে রেখেছে, আর আমি নিজের অজান্তেই সেই রহস্যের খুব কাছাকাছি চলে এসেছি। আমার ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সেদিন ছিল শনিবার। স্কুল ছুটির পর আমি কিছু জরুরি কাজ সারার জন্য স্কুলে থেকে গিয়েছিলাম। পরের সপ্তাহের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করছিলাম। কাজ শেষ করতে করতে প্রায় বিকেল 4টা বেজে গেল। আমি যখন বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার জন্য উঠে দাঁড়ালাম, তখন খেয়াল করলাম বাইরে আকাশ কালো করে এসেছে। মুহূর্তের মধ্যেই ঝমঝম করে প্রচণ্ড বৃষ্টি নামলো, সাথে তীব্র বাতাস আর বিদ্যুৎ চমকানি। আমার কাছে ছাতা ছিল না। এই দুর্যোগের মধ্যে বাড়ি ফেরা সম্ভব নয়। আমি আবার নিজের ডেস্কে ফিরে এলাম, কিন্তু একা একা খালি স্কুলটাতে বসে থাকতে আমার একদম ভালো লাগছিল না। চারদিকে বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। পরিবেশটা কেমন যেন ভুতুড়ে লাগছিল। আমি উঠে স্কুলের মূল বারান্দায় এসে দাঁড়ালাম। বৃষ্টি কমার জন্য অপেক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা অনেক আগেই বাড়ি চলে গিয়েছিল। দপ্তরীয় গেটে তালা দিয়ে সম্ভবত তার কোয়ার্টারে চলে গেছে। পুরো স্কুল প্রাঙ্গণে আমি একদম একা। বৃষ্টির ছাট থেকে বাঁচার জন্য আমি বারান্দার একটা পিলারে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। সময় যেন আর কাটছিল না। বৃষ্টির তেজ কমারও কোনো লক্ষণ নেই। এমন সময় আমি দেখলাম স্কুলের গেট ঠেলে একজন মহিলা আমার দিকে ছুটে আসছেন। তার পরনে ছিল একটা নোংরা ছিঁড়ে যাওয়া শাড়ি। চুলগুলো এলোমেলো, বৃষ্টিতে ভিজে পুরো শরীর লেপ্টে গেছে। তার ছুটে আসার ভঙ্গিতে ছিল প্রচণ্ড আকুতি আর অভিমান। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে এই মহিলা এখানে কি করছেন? মহিলাটি প্রায় দৌড়ে আমার সামনে এসে দাঁড়ালেন। হাঁপাতে হাঁপাতে অভিমানী গলায় তিনি জিজ্ঞেস করলেন, আমার স্বামী সানোয়ারকে দেখেছেন? ও তো স্কুলের দারোয়ান, সেই দুপুর থেকে বাড়ি ফেরেনি। আপনারাই তো ওকে আটকে রেখেছেন, তাই না? তার কথায় আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, সানোয়ার? এই নামে তো স্কুলে কোনো দারোয়ান নেই। আমি যোগ দেওয়ার পর সে আজ পর্যন্ত এই নামে কাউকে দেখেনি। আমার কথা শুনে মহিলাটি যেন আরো মরিয়া হয়ে উঠলেন। তিনি প্রায় কেঁদে ফেলে বললেন, না না, আপনি মিথ্যা বলছেন। সানোয়ার এখানেই কাজ করে। গত 5 বছর ধরে সে স্কুলে দারোয়ান। আপনারা তাকে লুকিয়ে রেখেছেন। বলুন সে কোথায়? আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম। বললাম, দেখুন, আপনি হয়তো ভুল করছেন। এখানে একজন দপ্তরি আছেন, কিন্তু তার নাম সানোয়ার নয়।
আর কোনো দারোয়ান এই স্কুলে নেই। আমার মনে হলো আমি হয়তো নতুন এসেছি, তাই স্কুলের সবাইকে এখনো চিনি না। হতে পারে সানোয়ার নামে আসলেই কোনো দারোয়ান ছিল বা আছে, যার কথা আমার জানা নেই। হয়তো সে আজ ছুটিতে আছে। আমি ভাবলাম মহিলাটি তার স্বামীর জন্য দুশ্চিন্তাগ্রস্ত, তাই এমন আচরণ করছেন। আমি নরম স্বরে বললাম, আপনি শান্ত হন। আমি সত্যি বলছি, সানোয়ার নামে কাউকে আমি চিনি না। হতে পারে তিনি অন্য কোথাও গেছেন। মহিলাটি আমার কোনো কথাই শুনছিলেন না। তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, না, সে কোথাও যায়নি, সেখানেই আছে। আমি জানি সে এখানেই আছে, ওই ঘরটাতেই আছে। তার কথা বলার ভঙ্গি আর অস্বাভাবিক আচরণে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বৃষ্টির ছাট আর মেঘের গর্জনের সাথে মিলেমিশে তার কণ্ঠস্বর আমার কানে এক অশুভ সুরের মতো বাজছিল। আমি বুঝতে পারছিলাম না এই মহিলা কে আর তিনি কোন ঘরের কথা বলছেন। আমার শুধু মনে হচ্ছিল আমি এক ভয়াবহ বিপদের সামনে দাঁড়িয়ে আছি। মহিলাটির অস্বাভাবিক আচরণে আমি ভয় পেলেও তার অসহায় অবস্থা দেখে আমার মায়া হলো। তিনি বৃষ্টিতে পুরোপুরি ভিজে গিয়েছিলেন এবং শীতে কাঁপছিলেন। আমি বললাম, দেখুন, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আপনি এভাবে ভিজলে অসুস্থ হয়ে পড়বেন। ভেতরে এসে দাঁড়ান, বৃষ্টি কমলে আপনার স্বামীর খোঁজ করা যাবে। আমার কথায় তিনি যেন কিছুটা শান্ত হলেন। কোনো কথা না বলে তিনি আমার পাশে বারান্দায় এসে দাঁড়ালেন। আমি তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। তার সারা শরীর থেকে ভেজা কাপড়ের আর মাটির একটা মিশ্রণ গন্ধ আসছিল। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন, তার দৃষ্টি ছিল শূন্য। মাঝে মাঝে তিনি বের করে কি যেন বলছিলেন, কিন্তু বৃষ্টির শব্দে আমি তা স্পষ্ট শুনতে পারছিলাম না। কিছুক্ষণ আমরা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমি ভাবছিলাম বৃষ্টিটা কমলেই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরব। এই মহিলার সাথে একাই ভূতের স্কুলটাতে থাকতে আমার একদমই নিরাপদ মনে হচ্ছিল না। হঠাৎ আমি খেয়াল করলাম মহিলাটি আর আমার পাশে নেই। আমি চমকে উঠে এদিক ওদিক তাকালাম। দেখি তিনি কোনো কথা না বলে নিঃশব্দে বারান্দা ধরে হেঁটে যাচ্ছেন। তার গন্তব্য বারান্দার শেষ প্রান্ত, সেই রহস্যময় স্টোররুমটার দিকে। আমি দ্রুত তাকে অনুসরণ করলাম। পেছন থেকে ডাকলাম, আরে আপনি ওইদিকে কোথায় যাচ্ছেন, শুনুন। কিন্তু তিনি আমার ডাকে কোনো সাড়া দিলেন না। তার হাঁটার গতিও কেমন যেন অস্বাভাবিক ছিল। মনে হচ্ছিল তিনি যেন মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন না, ভেসে যাচ্ছেন। তার পা ফেলার কোনো শব্দ আমি শুনতে পাচ্ছিলাম না। আমার বুকের ভেতরটা ভয়ে জমে গেল। আমি প্রায় দৌড়ে তার কাছে পৌঁছানোর চেষ্টা করলাম, কিন্তু যতই আমি গতি বাড়াচ্ছিলাম আমাদের মধ্যে দূরত্বটা যেন ততই বেড়ে যাচ্ছিল। এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারছিলাম না। তিনি সে বন্ধ স্টোররুমটার সামনে গিয়ে দাঁড়ালেন। আমি দেখলাম যে দরজায় আমি দিনের পর দিন একটা বড় তালা ঝুলতে দেখেছি, সেই দরজাটা এখন হাট করে খোলা, যেন কেউ তার জন্য দরজাটা খুলে অপেক্ষা করছিল। মহিলাটি এক মুহূর্ত দ্বিধা করলেন না। তিনি কোনো দিকে না তাকিয়ে শটান সেই অন্ধকার ঘরটার ভেতরে ঢুকে গেলেন। আমি দৌড়ে দরজার সামনে এসে দাঁড়ালাম। তাকে থামানোর জন্য চিৎকার করে বললাম, থামুন, ভেতরে যাবেন না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তিনি অন্ধকারের মধ্যে মিলিয়ে গেছেন। আমি দরজার চৌকাঠে দাঁড়িয়ে কাঁপছিলাম। ভেতরে নিকোষ কালো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ভেতর থেকে একটা পচা সাথে সাথে গন্ধ ভেসে আসছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক নরকের দরজায় দাঁড়িয়ে আছি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ভেতরে ঢুকবো নাকি চিৎকার করে কাউকে ডাকবো, কিন্তু এই ঝড় বৃষ্টির বিকেলে কাকে ডাকলেই বা সাড়া পাবো। ভয় আর আতঙ্কে আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলেছি। ভয়কে জয় করে আমি শেষ পর্যন্ত স্টোররুমের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিলাম। হাতে থাকা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে আমি সাবধানে ভেতরে পা রাখলাম। ঘরটার ভেতরে ঢোকার সাথে সাথেই একটা তীব্র ভ্যাপসা আর পচা গন্ধে আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। চারদিকে মাকড়সার জাল আর ধুলোর আস্তরণ, ভাঙা চেয়ার, টেবিল, পুরনো রেজিস্টার খাতা আর আবর্জনায় ঘরটা ভর্তি। আমি মোবাইলের আলো ফেলে মহিলাটিকে খুঁজতে লাগলাম, কিন্তু ঘরের কোথাও তাকে দেখা যাচ্ছিল না। এত অল্প সময় তিনি কোথায় উধাও হয়ে যেতে পারেন? আমি কাঁপা কাঁপা গলায় ডাকলাম, কে আছেন ভেতরে? আপনি কোথায়? কোনো উত্তর এলো না। শুধু আমার গলার প্রতিধ্বনি সেই বন্ধ ঘরে গম গম করতে লাগলো। আমি আরও কিছুটা ভেতরে এগিয়ে গেলাম। হঠাৎ আমার মোবাইলের আলোটা উপরের দিকে পড়তেই আমার রক্ত হিম হয়ে গেল। আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমি দেখলাম সেই মহিলাটি ঘরের ঠিক মাঝখানে ছাদের একটা পুরনো কড়িকাঠ থেকে শাড়ির ফাঁস দিয়ে ঝুলে আছেন। তার শরীরটা স্থির, চোখ দুটো খোলা এবং কোটর থেকে যেন বেরিয়ে আসতে চাইছে। মুখটা হা হয়ে আছে আর জিভটা অস্বাভাবিকভাবে বেরিয়ে এসেছে। দৃশ্যটা এতটাই বিভৎস ছিল যে আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা থেমে যাবে। আমি কিছুতেই মেলাতে পারছিলাম না। এই তো কয়েক মুহূর্ত আগে মহিলাটি আমার চোখের সামনে হেঁটে ঘরে ঢুকলেন আর আমি তার পেছন পেছন এলাম। তাহলে এত অল্প সময় তিনি ফাঁসি দিলেন কিভাবে? দড়িই বা পেলেন কোথায়? ভয়ে আমার গলা দিয়ে চিৎকার বের হচ্ছিল না। আমি কোনো মতে পেছনের দিকে ঘুরে স্কুলের মেন গেটের দিকে একবার তাকালাম। সাহায্যের জন্য কাউকে ডাকার একটা বৃথা চেষ্টা। কিন্তু পরক্ষণেই যখন আমি আবার ভেতরের দিকে তাকালাম, তখন যা দেখলাম তাতে আমার আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। মহিলাটি আর সিলিংয়ে ঝুলে নেই।
তিনি আমার ঠিক সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের মধ্যে দূরত্ব মাত্র কয়েক হাত। তার সেই শূন্য স্থির দৃষ্টি এখন আমার চোখের দিকে নিবদ্ধ, কিন্তু এখন তাকে আর আগের মতো অসহায় বা নিরীহ দেখাচ্ছে না। তার মুখটা বিকৃত হয়ে গেছে, চামড়া জায়গায় জায়গায় খসে পড়েছে, চোখ দুটো ঠকটকে লাল, যেন দুটো জ্বলন্ত কয়লার টুকরো। তিনি আমার দিকে তাকিয়ে একটা বীভৎস হাসি দিলেন। সেই হাসিতে কোনো শব্দ ছিল না, কিন্তু তার মুখটা হাসির সাথে সাথে অস্বাভাবিকভাবে বড় হতে লাগলো। তার চোয়াল দুটো যেন ছিঁড়ে দুদিকে চলে যাচ্ছে। সেই ফাঁক হওয়া মুখের ভেতর আমি নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। এই ভয়ঙ্কর দৃশ্যটা আমার সহ্য করার ক্ষমতার বাইরে ছিল। আমার মনে হলো আমার চারপাশের পৃথিবীটা ঘুরছে। আমার গলা চিরে একটা আর্তচিৎকার বেরিয়ে এলো। এরপর আর কিছুই আমার মনে নেই। যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি আমার বাড়িতে নিজের বিছানায় শুয়ে আছি। আমার পাশে বাবা মা বসে আছেন, তাদের মুখে গভীর উদ্বেগের ছাপ। আমার মাথায় পানি ঢালছিলেন। আমাকে চোখ খুলতে দেখে তিনি কেঁদে ফেললেন। তাদের কাছ থেকে জানতে পারলাম স্কুলের পাশ দিয়ে যাওয়া কয়েকজন লোক নাকি স্টোর রুমের সামনে আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা আমাকে চিনতে পেরে কোনো মতে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। আমি কিছুটা সুস্থ হওয়ার পর বাবা মাকে সবকিছু খুলে বললাম। সানোয়ার নামের দারোয়ানের কথা, সেই মহিলার কথা, স্টোর রুমের ভেতরের সেই ভয়ঙ্কর দৃশ্য, সবকিছু। আমার কথা শুনে বাবা পরদিন স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বললেন। প্রধান শিক্ষক আর গ্রামের কয়েকজন বয়স্ক লোকের কাছ থেকে আসল ঘটনাটা জানা গেল। প্রায় 5 বছর আগে সানোয়ার নামে সত্যি একজন দারোয়ান ওই স্কুলে ছিল। তার সুন্দর স্ত্রীর উপর গ্রামের কিছু প্রভাবশালী লোকের নজর পড়ে। তারা সানোয়ারকে ষড়যন্ত্র করে চুরির অপবাদে ফাঁসিয়ে দেয় এবং তাকে পিটিয়ে মেরে স্কুলের পেছনের পুকুরে ফেলে দেয়। এই অপমান আর শোক সহ্য করতে না পেরে সানোয়ারের স্ত্রী স্কুলের ওই স্টোর রুমে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই নাকি স্কুলটাতে নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটতে থাকে। ছাত্রছাত্রীর সংখ্যাও কমতে শুরু করে। স্কুল কমিটি ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য বাইরের কাউকে কিছু জানতে দেয়নি। সবকিছু শোনার পর আমরা এক মুহূর্ত আর ওই গ্রামে থাকিনি। সেই দিনই আমরা আমাদের সামান্য জিনিসপত্র গুছিয়ে আবার আমাদের আগের ঠিকানায় ফিরে আসি। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। আমি আর কখনোই কোনো চাকরির চেষ্টা করিনি যেখানে আমাকে একা বা অচেনা কোনো জায়গায় যেতে হবে। সেই মহিলার বীভৎস হাসি আর মুখোমুখি দাঁড়ানো সেই ভয়ঙ্কর রূপটা আজও আমার ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে। আমি জানি সেই অভিশপ্ত স্কুল আর তার ভেতরের অতৃপ্ত আত্মাগুলো আজও তাদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চেয়ে অপেক্ষা করছে। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ভিডিওতে নদিয়াপুর শিহরণ জাগানো একটি ঘটনা। যদি আপনাদের কাছে এগুলো ঘটনা হয়ে থেকে যায়, কিন্তু যাদের সাথে ঘটনাগুলো ঘটে তাদের জন্য এটা একটা বীভৎস অধ্যায়, না ভুলতে পারার মতো এক কালো দাগ, যা তারা কখনোই ভুলতে পারে না, হয়তো সবসময় শুধু ভোলার ব্যর্থ চেষ্টাই করতে পারে। আপুর ঘটনাটা অত্যন্ত ভয়ঙ্কর ও চমৎকার ছিল। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার এক বড় ভাইয়ের কাছ থেকে। সেই বড় ভাইয়ের নাম হচ্ছে মাসুম। তো ঘটনাটি ওই মাসুম ভাইয়ের মামার সাথে ঘটেছিল। এই মামার নাম ছিল মোহাম্মদ আব্দুর রব। ওই মামার বাড়ি বরিশাল জেলার শিকারপুর গ্রামে। ঘটনাটি আনুমানিক 1977 কি 78 সালের মধ্যে ঘটেছিল। ওই সময়টাতে এই আব্দুর রব মামা উনি পুরো দস্তুর একজন ভবঘুরে যুবক। উনি একটু কবি টাইপের ছিলেন। গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, প্রাকৃতিক পরিবেশে বসে থাকতেন, কবিতা লেখার জন্য টপিক খুঁজতেন, বিভিন্ন জায়গায় এই জন্য চলে যেতেন, কোনো খোঁজ খবর জানাতেন না। এইভাবে বিভিন্ন সময় উনি এক একটা জায়গায় গিয়ে পড়ে থাকতেন। মূলত এই কবি স্বভাবের কারণেই ওনার এই ভবঘুরে স্বভাবটা চেপে বসেছিল। আর এই মামা ছিলেন শিকদার বংশের একজন মানুষ। তাদের বংশমর্যাদাই বলি বা জমি জমা বলি, টাকা পয়সা বলি, কোনো দিক থেকে খুব একটা কম ছিল না। ওই গ্রামের কথা যদি আমরা বলি এবং ওই গ্রামের প্রেক্ষাপটে আর কি। কিন্তু এই মামার যিনি বাবা, মানে স্বাভাবিকভাবেই উনি তার ছেলের উপর খুব নাখোশ ছিলেন। আর নাখোশ থাকাটাই কি স্বাভাবিক নয়? কারণ একটা যুবক ছেলে, সে কোনো কাজ কাম না করে ব্যবসা বাণিজ্য, জমি জমা বা গেরস্থ সংক্রান্ত আরো অনেক কাজ রয়েছে, সেগুলো না দেখে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে, কবিতা লিখছে। গ্রামের অনেকেই তার বাবার কাছে এসে নালিশ করতো যে আপনার ছেলে এরকম ভবঘুরে হইল কেন। তো এই জিনিসগুলো শুনতে দেখতে কোনোভাবে ভালো লাগতো না। তো ওই মামার মা বাবা তাকে অনেকবার বকাঝকা করেছে, বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু না, ওনার ভিতর যেই বাউন্ডুলের স্বভাব বা ভবঘুরে স্বভাব রয়েছে, এটা উনি ছাড়তে নারাজ। ওনার মন যেটা চাইতো উনি সেটাই করতেন। আর এই সাংসারিক বিভিন্ন জটিল বিষয়
অর্থ সংক্রান্ত বিষয়, ব্যবসা বাণিজ্য বিষয়, এই সমস্ত বিষয়ে উনি নিজেকে জড়াতে চাইতেন না। তো যাই হোক, ঘটনাটি যখন ঘটে মামার সাথে, তখন ছিল বর্ষাকাল। আর মামা একদিন তার বাল্যবন্ধু রফিকের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। কোন একটা দাওয়াত ছিল সেখানে। তার যে গ্রাম, সেই গ্রাম থেকে হয়তো 1 গ্রাম বা 2 গ্রাম পরে, খুব বেশি দূরে না আর কি। তো ওখান থেকে সন্ধ্যার পরে রওনা দিয়েছিলেন উনি। মূলত তখন তো বর্ষাকাল ছিল, সন্ধ্যার পর বৃষ্টিও হয়েছিল। আর ওই সময়ের প্রেক্ষাপটে বরিশালের ওই প্রত্যন্ত এলাকায় ইলেকট্রিসিটির তো প্রশ্নই আসে না। সন্ধ্যার পরে অনেকে ঘুমিয়ে যেতেন, যার কারণে এশার নামাজের সময় পুরো গ্রামে কিন্তু একদম শুনশান নীরবতা বিরাজ করত। নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া, যেখানে দোকানপাট রয়েছে বা যেখানে কিছু মানুষ আড্ডা দিতে বসে, এই সমস্ত জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় মানুষের দর্শন পাওয়াটাই দুষ্কর ছিল ওই সময়টাতে, মানে সন্ধ্যার পরে। সারাদিন মানুষ অনেক পরিশ্রম করত। তো উনি তো ওনার বন্ধুর বাড়ি থেকে রওনা দিয়েছেন সন্ধ্যার পরে। ওনার কাছে ছাতা ছিল, উনি যখন বাড়ি থেকে বের হয়েছিলেন তখন বর্ষাকাল, বৃষ্টি হতে পারে, জন্য ছাতা নিয়ে বের হয়েছিলেন। তো উনি যখন আবার ওই বাল্যবন্ধু রফিকের বাড়ি থেকে ফিরছিলেন, ওদিকে বৃষ্টি হয়ে কিন্তু মেঠো পথ যেগুলো ছিল একদম কর্দমাক্ত, হাঁটাচলা করাটাই অনেক কষ্ট। ওনার পায়ে স্যান্ডেল ছিল, স্যান্ডেল খুলে উনি হাতে নিতে বাধ্য হয়েছিলেন, কারণ স্যান্ডেল পরে হাঁটা যাচ্ছিল না। এভাবে হাঁটতে হাঁটতে উনি একটা জায়গায় চলে আসেন। ওই জায়গাতে আবার একটা দোকান ছিল, ছোট একটা কুপির আলো জ্বলছিল এবং ওই দোকানে চা বিক্রি হতো। তো গ্রামের কয়েকজন চা খাচ্ছিল ওই সময়, যেহেতু বর্ষাকাল, আবার ওই দিন খুব বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা খুব ঠান্ডা ছিল, অনেক একটু গরম হওয়ার জন্য চা খাচ্ছিল। ওদিকে মামাও বেশ অনেকটা পথ হেঁটেছেন, চিন্তা করে একটু বসে চা খাই। তো ওখানে চা খাওয়ার জন্য বসার পরে আশেপাশে আরো কয়েকজন লোক ছিল, তারাও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল, মামাও সেগুলো শুনছিলেন। তো ওই যারা কথা বলছিল, মানে আড্ডা দিচ্ছিল, এদের মধ্যে দুজন তর্ক করতে করতে একটা পর্যায়ে হাতাহাতি শুরু করে দেয়, মানে মারামারি শুরু হয়ে যায়। তো মামা বুঝতে পারেন যে এখানকার অবস্থা ভালো না, উনি তাড়াতাড়ি চায়ের দামটা দিয়ে উনি সামনের দিকে আগাতে থাকেন। তো সামনের দিকে বেশ 15-20 মিনিট হেঁটেছেন, খুব জোরে হাঁটতে পারছিলেন না যেহেতু রাস্তাটা ভালো ছিল না। কোনো মানুষেরও দেখা উনি ওই 15-20 মিনিটের মধ্যে আর পান নাই নতুন করে। হঠাৎ করে অন্ধকার ভেদ করে একটা বৃদ্ধ মানুষ তার সামনে চলে আসে। তখন আকাশে কিন্তু বিজলি চমকাচ্ছিল, মামার হাতে কোনো টর্চ লাইট না থাকলেও চলতে অসুবিধা হচ্ছিল না, বিজলি চমকাচ্ছিল। আর তখন যতটুকু মানে ঘুটঘুটে অন্ধকার হওয়ার কথা ছিল, ওরকম ঘুটঘুটে অন্ধকার ছিল না আর কি। উনি চলতে পারছিলেন অনায়াসে, পথ তার খুব চেনা, চিরচেনা পথ আর কি, অতি পরিচিত পথ। তো অন্ধকারের ভিতর থেকে হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটি যখন তার সামনে চলে আসে, এসে বলে, বাবা, আমি আমার খুব প্রিয় একজনকে খুঁজছি, তুমি একটু খুঁজে দেবে তাকে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। তখন মামা বললেন যে, মুরব্বী, আপনি কাকে খুঁজছেন? কে সেই প্রিয় ব্যক্তি? আপনার নাতি নাতনি, আপনার ছেলে মেয়ে কেউ হবে যাকে এখন খুঁজে পাচ্ছেন না? বা আপনি কি পথ ভুলে গেছেন, বাড়িতে ফেরত যেতে পারছেন না? তাহলে আমি আপনাকে সহযোগিতা করতে পারি। তখন ওই বৃদ্ধ লোক বললেন যে, বাবা, আমার ওই প্রিয় জিনিসটাকে তুমি খুঁজে দাও, আর তুমি যাদের কথা বললে এরা আমার প্রিয় না, এদের থেকেও প্রিয় একজন আছে, তাকে আমি খুঁজছি। তো এই কথার অর্থ আসলে মামা খুব একটা বুঝতে পারছিলেন না যে এই বৃদ্ধ লোকটি কার কথা বলছে। তো ওই বৃদ্ধ লোকটি হঠাৎ করে বলে ওঠে, মনা, মনা রে, কই গেলি রে বাপ? এই তো আমি, চলে আয় আমার কাছে। তো এই কথা বলে ওই বৃদ্ধ লোকটি হাঁটা শুরু করেছেন। এখন মামা চিন্তা করেছেন এই বৃদ্ধ লোকটি কোথায় যায়, বা সে আবার যেখানে যাচ্ছে, যাকে খুঁজছে, এই অন্ধকারের মধ্যে খুঁজে পাবে তো। তো উনি আবার মানে আব্দুর রব মামা ওই বৃদ্ধ লোকটির পিছনে হাঁটা শুরু করেছেন। ওই বৃদ্ধ লোকটি কিছুটা পথ এগিয়ে এই রাস্তা থেকে একটু সাইডে নেমে গেলেন। তো মামাও তার পিছন পিছন যাচ্ছেন। ওই বৃদ্ধ লোকটির চেহারা, সুরত বা হাইট যাই বলি না কেন, একদম স্বাভাবিক 8-10টা গ্রামের বৃদ্ধ মানুষ যেরকমটা হয় দেখা যায় ঠিক তেমনই ছিল, কোনো অস্বাভাবিক কিছু ছিল না। উনি একজন স্বাভাবিক মানুষ মনে করে তার পিছনে হাঁটা শুরু করেছেন। তো ওই বৃদ্ধ লোকটি কিছুটা পথ এগিয়েছেন, এরপর একটা মনে হয় ঝোপ জঙ্গল পড়ে। তো ওই ঝোপ জঙ্গল যেখানে আছে, উনি ওই ঝোপ জঙ্গলের ভিতরে ঢুকছেন। তো মামাও তার পিছন পিছন যাওয়ার পরে, ঝোপ জঙ্গলটাও খুব বেশি ছিল, অল্প ছিল, ওটা পার হওয়ার পর একটা ঘর দেখতে পান। এবং উনি দেখতে পান ওই অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা গাছ ওই ঘরের উপর ভেঙে পড়েছে।
তো উনি তখন বললেন যে মুরব্বী, এই বাড়িটা কার? তখন ওই মুরব্বী তার কথার উত্তর দেয়। উনি যতটা পথ এগিয়েছিলেন এর মধ্যে কিন্তু ওই মুরব্বীকে ডাক দেন নাই। ওই মুরব্বী পেছন দিকে তাকিয়েছেন, দেখেন যে আব্দুর রব মামা আছেন তার সাথে। তো অস্বাভাবিক কোনো কিছু ছিল না। যখন ওই বাড়ির কাছে আসে তখন ওই মুরব্বী বলে, বাবা তুমি এই গাছটাকে একটু সরাতে পারবা? বড় গাছ বলতে এত মানে বিশাল মোটা কিছু না, মানে এমন একটা গাছ এটা যে কোনো একজন যুবক বয়সী মানুষ ওই গাছটা সরাতে পারবে আর কি, উঁচু করতে পারবে যদি কাত হয়ে কোনো মানে বাড়ির উপরে পড়ে থাকে আর কি। তো উনি ওইটার কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওই গাছের নিচে একটা কুকুর চাপা পড়ে আছে। উনি অন্ধকারে কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছিলেন, দেখতে কোনো অসুবিধা হচ্ছিল না। তখন উনি ওই গাছটা সরানোর যখন চেষ্টা করছেন বা সরাতে উনি সক্ষম হয়েছেন, কুকুরটা মারা গিয়েছিল। কিন্তু ব্যাপারটা হলো যে উনি এরপরে দেখতে পান মানুষের মতো কিছু একটা ওই গাছের নিচে, ওই যে ঘর আর কি, ওই ঘরের ওইখানে আঘাত পেয়ে পড়ে আছেন। তো উনি চিন্তা করেন এটা কে। উনি একটু কাছে যাওয়ার চেষ্টা করলেন। কাছে গিয়ে উনি যেটা দেখতে পেলেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান যে এই যে মুরব্বী যার সাথে উনি এতটা পথ হেঁটে এসেছেন, এই ব্যক্তিটাই এখানে পড়ে আছে। মূলত গাছ যখন ওই ছোট একটা কুড়ে ঘরের উপরে পড়ে, তখন ওই পড়ার কারণে ওই মুরব্বী আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, মাথায় আঘাতপ্রাপ্ত হন, আর ওই গাছের নিচে আবার ওই কুকুরটাও চাপা পড়ে। তো আসলে তারা জীবিতই ছিলেন। অনেকক্ষণ এভাবে পড়ে থাকার কারণে ওই লোকটাও মারা গিয়েছে, কারণ তার মাথায় আঘাত লেগেছে, মাথা থেকে রক্তক্ষরণ হয়েছে। আর কুকুরটারও শরীরে আঘাত লেগেছিল, আর কুকুরটাও এই মনিবকে ছেড়ে যায়নি। তো মামা যখন এই দৃশ্য দেখার পর, মানে মূলত যখন দেখেছেন আর কি, এরপরে কিন্তু আশেপাশের কাউকে দেখতে পান নাই, ওই লোকটা নাই, কিন্তু এই বৃদ্ধ লোকের লাশ আর ওই কুকুরের লাশটা পড়ে আছে। উনি প্রচন্ড ভয় পান। ওখান থেকে দ্রুত উনি দৌড়ে বের হয়ে আসেন। বের হয়ে আসার পথে উনি ওই যে দিক দিয়ে এসেছিলেন অন্ধকারের মধ্যে, পথটা ঠিকই ছিল, উনি ঝোপ জঙ্গল পার হয়ে তাড়াতাড়ি রাস্তায় উঠে যান। রাস্তায় ওঠার পর উনি দ্রুত হাঁটা শুরু করেন। উনি বাড়িতে চলেও আসেন। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে উনি তথ্য সংগ্রহ করার চেষ্টা করেন। পরবর্তীতে উনি জানতে পান যে হ্যাঁ, এই জায়গাতে একজন মুরব্বী ছিল, বেশ বছরখানেক আগে উনি মারা গেছেন। ওই মুরব্বীর নাম ছিল মোহাম্মদ বরকত আলী। উনি একা থাকতেন, আর তার সাথে একটা কুকুর ছিল, সেই কুকুরের নাম ছিল হচ্ছে মনা। ওই মুরব্বীর একটা ছেলে ছিল যে বিয়ে শাদী করার পরে ওনাকে ছেড়ে অন্য জায়গা চলে গেছেন, এবং অন্য জায়গা বলতে উনি নাকি ভারতে চলে যান, মানে ওই বরকত আলী সাহেবের ছেলে ভারতে চলে যান, আর কোনো খোঁজ খবর নেন নাই। তো এভাবেই একদিন ঝড়ের রাত্রে একটা গাছ ভেঙে ওই বাড়ির উপর পড়ে, এবং পড়ার পর ওনার কুকুর এবং উনি মারা যান। মূলত একটা নিঃসঙ্গ জীবনযাপন করতেন, তো গাছটা যে ভেঙে পড়েছে, ওনার মাথায় আঘাত লেগেছে, মানুষজন তো আশেপাশে ওরকম ছিল না, ওই সময় তো অনেক দূরে দূরে বাড়ি ছিল। তো এই কারণে ওনাকে যথাসময়ে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, আর এভাবে উনি মারা যান। লোকজন পরে, মানে পরের দিন অবশ্য জেনেছিলেন, তারা ওই কুকুরটিকে মানে মাটিতে পুঁতে ফেলে এবং ওই লোকটার কেউ জানাজা দিয়ে কবরস্থ করে। এরপরে নাকি অনেকেই ওই বরকত আলীকে এইভাবে দেখেছেন। অনেকেই নাকি তাকে দেখেছেন হঠাৎ করে কোত্থেকে অন্ধকারে সে চলে আসতো, মানুষের সামনে চলে আসতো এবং এসে বলতো যে আমার প্রিয় একটা জিনিস হারিয়ে গেছে, তোমরা কি খুঁজে দিতে পারবে? তো এইভাবে নাকি বলতো, বা এক একজনকে এক এক রকম ভাবে বলতো। তো বেশ অনেকদিন নাকি তাকে ওইভাবে দেখা গিয়েছিল। এরপরে আর দেখা গিয়েছে এরকম কোনো তথ্য শোনা যায় না। তো এই যে মামা, যিনি আব্দুর রব মামা, তো উনি কিন্তু মারা গিয়েছিলেন 2012 সালে, স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। তো উনি যতদিন জীবিত ছিলেন মাঝে মাঝে বিভিন্ন মানুষকে এই ঘটনাটি বলতেন যে রাতের বেলা এই ধরনের একটি ঘটনার মুখোমুখি উনি হয়েছিলেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি তো শুনলেন, কেমন লাগলো? ভয়ের শিহরণ যদি কিছুটা আপনাদের মধ্যে জেগেও থাকে, তার থেকেও বেশি খারাপ লাগার কথা। কারণ হচ্ছে একটা মানুষ, বৃদ্ধ মানুষ, নিঃসঙ্গভাবে
একটি কুকুরকে নিয়ে একটি বাড়িতে আছেন, সেখানেও উনি একটা দুর্ঘটনায় পতিত হয়ে মারা গেলেন। আশেপাশে কোনো আপনজন নেই, নিঃসঙ্গভাবে পৃথিবী থেকে বিদায় নিলেন। আর মাঝে মাঝেই মানুষজন তাকে দেখত। আমরা সবসময় বলেছি যে মানুষ মারা গেলে উনি আর ফেরত আসতে পারেন না। মূলত জিনেরা এই জিনিসটা দেখান। হতে পারে যে এই বৃদ্ধ মানুষের কারিন জিন অথবা অন্য কোনো জিন তার এই স্মৃতিটাকে মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য মাঝে মাঝে এই জিনিসটা দেখাতো। এই জিনিসটা দেখার পর মানুষ খুব বেশি ভয় পেয়েছে বা ভয় পেয়ে মারা গেছে, বিষয়টা এরকম না। তো এই জিনিসটার স্মৃতিচারণ যখন মানুষ করতো, অনেকদিন পর পর যখন কেউ এই জিনিসটা দেখতো, তখন মানুষ এই বরকত আলীর কথা মনে করত। এইভাবেই এই ভয়ের ঘটনার মাধ্যম দিয়েই বরকত আলী অনেকদিন মানুষের মনের মধ্যে জীবিত ছিলেন। আর তার সে কুকুর মনা, যে প্রভুভক্ত ছিল, তার মনিবের সাথেই ওই কুড়ে ঘরেই মারা গিয়েছিল। মনাও মানুষের মনের মধ্যে এইভাবেই ওই এলাকায় জীবিত রয়েছে। এটি ছিল ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মোহাম্মদ ইমন হোসেন রাজ। তিনি সৌদি আরব থেকে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। ইমন ভাই গত 10 মাস আগে বাংলাদেশে আসেন এবং তিনি তখনই এই ঘটনা শুনতে পান। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা ইমন ভাইয়ের শোনা বেশ কয়েকটি ঘটনার মধ্যে একটি। বলতে পারেন যে ভদ্রলোকের কাছ থেকে তিনি এই ঘটনাটি শুনেছেন, এটা তার জীবনে ঘটা প্রথম ঘটনা। আমরা সেই ভদ্রলোকের নাম জানি এবং তার নামটি সত্যি, তার নাম আরিফ। ইমন ভাই যখন বাংলাদেশে আসেন তখন তিনি তার বাসার সামনে মার্কেট মসজিদ নামে এক মসজিদে প্রায় নামাজ পড়তে যেতেন। সেখানেই তার সাথে পরিচয় হয় আরিফ ভাইয়ের। তিনিও সে মসজিদে নামাজ পড়তেন। বয়সে আরিফ ভাই ইমনের থেকে একটু বড়, তারপরও তাদের মধ্যে খুব বন্ধুসুলভ ব্যবহার ছিল, আচরণ ছিল। এই আরিফ ভাইয়ের কাছ থেকেই ইমন বেশ কিছু অদ্ভুত ঘটনা শোনে। সেই ঘটনা শোনার পর সে খুবই আগ্রহী ছিল এই ঘটনা ভৌতিকতাতে শেয়ার করবার জন্য, কিন্তু অনেকদিন যাবৎ তিনি অনুমতি পাচ্ছিলেন না। 3 মাস বাংলাদেশে থাকার পর তিনি চলে আসেন আবার সৌদি আরব, অর্থাৎ গত 7 মাস আগে তিনি আবার চলে এসেছিলেন সৌদি আরবে। দীর্ঘ 7 মাস পর তিনি এই ঘটনা ভৌতিকতা প্রচার করার অনুমতি পেয়েছেন। আমরা সরাসরি ইমন ভাইয়ের সেই ঘটনায় চলে যাই, যিনি সংগ্রহ করেছেন আরিফ ভাইয়ের কাছ থেকে। আরিফ ভাই একটা মাদ্রাসায় পড়তেন এবং তিনি মাদ্রাসা থেকে বের হয়ে তার বাসায় চলে আসতেন। এটাই ছিল তার প্রত্যেক দিনের রুটিন। সেই দিনও তিনি তার মাদ্রাসা থেকে বেরিয়ে সাধারণত রিক্সা নেন, কিন্তু সেই দিন তিনি পায়ে হেঁটেই বাসায় যাবার উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি যখন বাসার দিকে হাঁটছিলেন তখন তিনি লক্ষ্য করেন মসজিদ থেকে এক ভদ্রলোক তার পাশে 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 হেঁটে হেঁটে যাচ্ছে। সেই ভদ্রলোককে দেখে আরিফ ভাই খুবই চমৎকৃত হলেন। তিনি দেখলেন তার পাশে খুবই সুন্দর, সৌম্য এবং শান্ত চেহারার এক ভদ্রলোক। মানুষের চেহারা এত সুন্দর হতে পারে সেটা আরিফ ভাইয়ের ধারণায় ছিল না। তিনি দেখছেন এই লোকটার চোখ কত সুন্দর, নাক কত সুন্দর, তার দাড়িগুলো কত সুন্দর। আল্লাহ পাক যেন নিজের হাতে এই বান্দাকে তৈরি করেছেন। আরিফ ভাই এত মন্ত্রমুগ্ধের মতো সেই ভদ্রলোকের দিকে তাকিয়েছিলেন যে সেই ভদ্রলোকও ব্যাপারটা খেয়াল করেন। তিনি আরিফ ভাইয়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেন। আরিফ ভাই তার নিজের মনের ভেতরের সেই কথাটা আটকিয়ে রাখতে পারছিলেন না। তিনি সেই ভদ্রলোককে উদ্দেশ্য করে বলেন যে, চাচা, আপনার চেহারা এত সুন্দর, আমি এত সুন্দর মানুষ আগে কখনো দেখিনি। সেই ভদ্রলোক আরিফ ভাইয়ের দিকে তাকিয়ে আবার একটা মুচকি হাসি দেন এবং তিনি আরিফ ভাইকে বলেন, যাও, বাড়ি যাও। আরিফ ভাই আর কথা বাড়ান না, তিনি হাঁটতে হাঁটতে তার বাড়ির কাছাকাছি চলে আসেন। তিনি যখন তার বাড়ির গেট দিয়ে ঢুকবেন তখন তিনি শুনতে পান পেছন দিক থেকে কেউ একজন তাকে ডাক দিচ্ছে, আরিফ। আরিফ ভাই যখন পেছনে ঘুরে তাকান তিনি দেখেন সেই ভদ্রলোক, সেই সুন্দর চেহারা সেই ভদ্রলোক তাকে পেছন থেকে ডাকছে। আরিফ ভাই একটু অবাক হন, তিনি সেই ভদ্রলোকের দিকে এগিয়ে যান। সেই ভদ্রলোক আরিফ ভাইকে বলেন যে, আরিফ,
তোমার কাছে একটা চাকরির প্রস্তাব আসছে। চকবাজারের মসজিদে আজান দেওয়ার দায়িত্ব পাবে তুমি। বাসায় যাও, বাসায় হয়ে ফ্রেশ হও, কিছুক্ষণের মধ্যেই তোমার ওস্তাদ চলে আসবে, তিনি তোমাকে এই সুখবরটা দেবেন। আরিফ ভাই খুব আশ্চর্য হয়ে গিয়েছিলেন। প্রথমত তিনি বুঝতে পারছেন না যে তার নাম এই ভদ্রলোক কি করে জানলো। তিনি সে ভদ্রলোককে প্রশ্ন করেন যে, চাচা আপনি আমার নাম জানলেন কি করে, আর আপনি এসব কি বলতেছেন, আমি তো ঠিক বুঝলাম না। তখন সেই ভদ্রলোক আরিফ ভাইকে বলে যে, আমার নাম সুলতান, আর তোমার নাম আমি জানি। আমার নামটা তুমি মনে রেখো। যাও, বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রেশ হও, কিছুক্ষণের মধ্যেই তোমার ওস্তাদ আসছে। এই কথা বলে সেই লোকটা চলে যায়। আরিফ ভাইও তার বাসায় ঢোকে। তিনি ফ্রেশ হয়ে চিন্তা করছিলেন যে এই ভদ্রলোক কে, আর কি সব কথা বলে গেল। আরিফ ভাই যখন এসব কথা ভাবছিলেন, ঠিক তখনই তিনি শুনতে পান তার মা তাকে ডাকছে। আরিফ ভাই তার মায়ের ডাকে বারান্দায় আসেন। বারান্দায় এসে তিনি দেখতে পান বারান্দায় তার বাবা দাঁড়িয়ে আছেন, বাবার পাশেই এক ভদ্রলোক এবং তার সাথেই তার ওস্তাদ দাঁড়ানো। তখন তিনি জানতে পারেন তার ওস্তাদ তাকে যেই কথা বলে সেটা হলো তাকে চকবাজারের মসজিদে আজান দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি এখন থেকে তাকে শহরেই থাকতে হবে, অর্থাৎ সেই মসজিদের সেখানেই থাকতে হবে, এবং তার যত লেখাপড়ার যে খরচ তাও এই মসজিদ বহন করবে। এমনকি সে যদি মসজিদ দেখাশোনার দায়িত্ব পালন করে সেক্ষেত্রে তাকে এক্সট্রা টাকা দেওয়া হবে। এবং সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আরিফ ভাইকে সেই শহরের সব থেকে বড় আলিয়া মাদ্রাসাতেও ভর্তি করিয়ে দেওয়া হবে। আরিফ ভাইয়ের কাছে এটা ছিল একটা সুবর্ণ সুযোগ, বা আল্লাহর কাছ থেকে পাঠানো একটা রহমত। আরিফ ভাই এক কথাই রাজি হয়ে যান। এরপর তারা চলে যায়। মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের আজান হয়। আরিফ ভাই মাগরিবের নামাজ পড়তে যান। মসজিদে আরিফ ভাই যখন নামাজ শেষ করে তার সালাম ফেরালেন, সালাম ফেরাবার পরে তিনি দেখতে পান তার পাশে যে এতক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়েছিল এটা সেই ভদ্রলোক, সেই সুন্দর দেখতে ভদ্রলোক যার নাম সুলতান। আরিফ ভাই খুব অবাক হয়ে যান। তিনি সেখানেই সেই ভদ্রলোককে সালাম দিয়ে বলেন যে, চাচা আপনি কিভাবে জানলেন যে আমার চাকরি হবে? এই কথা শোনার পর সেই লোকটা আরিফ ভাইয়ের দিকে তাকিয়ে একটা হাসি দেয় এবং বলে, মসজিদের ভেতর কথা বলতে হয় না। এই কথা বলে সেই ভদ্রলোক উঠে দাঁড়ায় এবং আরিফ ভাইকে বলে যে, আমি মসজিদের বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। এই কথা বলে সেই লোক উঠে চলে যায়। আরিফ ভাইও নামাজ শেষ করে খুব দ্রুত মসজিদের বাইরে এসে দাঁড়ান এবং তিনি দেখতে পান সেই লোকটা তার জন্য অপেক্ষা করছে। আরিফ ভাই সেই লোকটার কাছাকাছি এসে দাঁড়াবার পর সেই লোকটা আরিফ ভাইকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা নামাজ তো পড়লে, এখন যাও কোরআন তেলাওয়াত করো, তোমার সাথে আমি এশার নামাজের পর দেখা করব। এই কথা বলে সেই লোকটা উল্টো ঘুরে হাঁটা দেয়। আরিফ ভাইও কেন জানি সেই লোকের কথা মতো আবার মসজিদে ফিরে আসেন এবং কোরআন তেলাওয়াত করতে বসেন। কোরআন তেলাওয়াত করতে তার এত ভালো লাগছিল, তার কাছে সময়টা খুবই আনন্দ ঘন ছিল এবং খুব দ্রুতই সে সময় চলে যাচ্ছিল। কোরআন তেলাওয়াত করতে করতেই এশারের আজান হয়। আরিফ ভাই নামাজ পড়লেন। নামাজ পড়ার পর তিনি এবারও দেখতে পান তার পাশে সুলতান দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুলতানেরও নামাজ পড়া শেষ হয়। আরিফ ভাই যখন মসজিদ থেকে বের হন তিনি দেখতে পান তার পিছু পিছু সুলতানও মসজিদ থেকে বের হয়েছে। তখন আরিফ ভাই সুলতানকে উদ্দেশ্য করে আবার একটা সালাম দেন এবং তাকে বলেন যে, আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। তখন সুলতান বলে, চলো তোমার বাসার দিকে যাওয়া যায়, রাস্তাতেই কথা বলা যাবে। এই কথা বলে তারা হাঁটা ধরে আরিফের বাসার উদ্দেশ্যে। বাড়ির দিকে আসতে আসতে আরিফ ভাই এবং সেই সুলতান যখন কথা বলছিল তখন আরিফ ভাই জানতে পারে সুলতান সাহেব এই এলাকাতেই কোন একটা মসজিদে চিল্লায় এসেছেন। তিনি থাকেন সৌদি আরবে। আরিফ ভাই খুব অবাক হন। তিনি সুলতানকে উদ্দেশ্য করে বলেন, চাচা আপনি সৌদি আরবে থাকলেও আপনার বাংলা এত শুদ্ধ কেন?
আপনি এত সুন্দর বাংলা কোথায় শিখলেন? সুলতান কোনো কথার উত্তর দেয় না। সে বলে, তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই তোমার সাথে এসে আমি কথা বলেছি। তুমি বাসায় যাও, তোমার সাথে একটু পরে কথা বলবো। তখন আরিফ ভাই সেই লোকটাকে অর্থাৎ সুলতানকে বাসায় আসার আমন্ত্রণ করে, কিন্তু তিনি আসতে রাজি হন না। তিনি খুব দ্রুত উল্টো ঘুরে হাঁটা ধরেন। আরিফ ভাইও ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না, তিনিও তার বাসায় চলে আসেন। পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আরিফ ভাই তার বাবা এবং তার ওস্তাদের কথা মতো সে মসজিদে যায়। সেখানেই সেই মসজিদের ছাদেই তার থাকার ব্যবস্থা হয়। সেখানে একটা রুম ছিল, সেই রুমেই আরিফ ভাই থাকবে বলেই ঠিক হয়। আরিফ ভাই সেই রুমে উঠে যান। সেখানে তিনি বিশ্রাম করেন। জোহর, আসর, মাগরিব, এশা, আজান দেন, নামাজ পড়েন। এভাবে প্রথম দিন কেটে যায়, দ্বিতীয় দিন কেটে যায়। তৃতীয় দিনের দিন আরিফ ভাইকে সেই মসজিদে যে ইমাম হুজুর ছিলেন তিনি সেই আলিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। চতুর্থ দিন নামাজের পর যখন ইমাম সাহেব জিকির করছিলেন তখন আরিফ ভাই ইমাম সাহেবের পাশেই বসেছিলেন। বেশ কিছুক্ষণ জিকির করার পর আরিফ ভাই ইমাম হুজুরকে বলেন যে, হুজুর আমি তাহলে রুমে যাই, আমার পড়া আছে। ইমাম হুজুর আরিফ ভাইকে বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আরিফ ভাই যখন উঠে চলে আসবেন ঠিক তখনই তিনি দেখতে পান এক ভদ্রলোক অনেকটা হন্তদন্ত হয়ে মসজিদে ঢুকলেন এবং তিনি অনেকটা গড়াগড়ি দিয়ে ইমাম হুজুরের পায়ে পড়ে গেলেন এবং তিনি ইমাম হুজুরের পা ধরে অবিরত কান্না করছিলেন। আরিফ ভাই মনে করেন এই লোকটা হয়তো হুজুরের সাথে কোনো বেয়াদবি করেছে, তাই হয়তো ক্ষমা চাচ্ছে। কিন্তু আরিফ ভাই শুনতে পান হুজুর সেই লোকটাকে উদ্দেশ্য করে বলছে, ভাই কি হয়েছে, আপনি আগে সবকিছু খুলে বলুন এবং সর্বপ্রথমে আমার পাটা ছাড়ো। তখন আরিফ ভাই ইমাম হুজুরের পেছনে গিয়ে দাঁড়ান এবং তিনি শুনতে পান সেই লোকটা কাঁদতে কাঁদতে তার জীবনের সেই ঘটনা বলছে। আরিফ ভাই খুব অবাক হন, ভয় পান। তিনি জানেন পৃথিবীতে খারাপ জিন আছে যারা মানুষের ক্ষতি করে, কিন্তু এই ভদ্রলোক যা বলল, যা শুনলেন আরিফ ভাই, তা তিনি আসলে হজম করতে পারছিলেন না। জিনরা এত খারাপ হয়? এই কথা চিন্তা করতে করতে আরিফ ভাই তার রুমে চলে আসেন। তিনি যখন তার রুমে ঢোকেন ঠিক তখন তিনি শুনতে পান কেউ একজন তাকে সালাম দিয়েছে। তিনি যখন ঘরের দরজা দিয়ে উকি দেন তিনি দেখতে পান সুলতান সাহেব। আরিফ ভাই খুব খুশি হন। তিনি সুলতান সাহেবকে একটা সালাম দেন। সুলতান সাহেব সালামের উত্তর দেন। আরিফ ভাই খুশি মনেই সুলতান সাহেবকে তার রুমের ভেতর ঢোকান। সুলতান সাহেব রুমের ভেতর ঢুকে চারপাশটা ভালোভাবে দেখেন এবং আরিফ ভাইকে হাসতে হাসতেই বলেন, কি কেমন লাগছে এখানে? আরিফ ভাই বলেন, জি এখানে ভালোই লাগছে। কিন্তু তখন সুলতান সাহেব বলেন, কিন্তু কি? আমি কোত্থেকে এসেছি এটা নিয়ে চিন্তা করছো? তখন আরিফ ভাই কোনো কথা বলেন না। তখন সুলতান সাহেব আরিফ ভাইকে যা বলেন সেটা শুনে প্রথমে আরিফ ভাই ভয় পেয়ে যান। সুলতান সাহেব আরিফ ভাইকে বলেন যে, আরিফ আমি আসলে মানুষ না, আমি জিন। তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে আমি আমার সন্তানের মতো দেখি, তোমাকে পছন্দ করি বলেই তোমার কাছে আসা। কিন্তু তুমি যদি আমাকে ভয় পাও তাহলে আমি আর কখনোই আসবো না। এই কথা বলে সুলতান সাহেব উঠে চলে যাচ্ছিলেন, কিন্তু আরিফ ভাই তাকে বলেন, আপনি যদি আমাকে সন্তানের মতো ভালোবেসেই থাকেন তাহলে এখন চলে যাচ্ছেন কেন? আপনি বসুন, আমি আপনার জন্য খেজুর নিয়ে আসছি। তখন সুলতান আরিফ ভাইকে উদ্দেশ্য করে বলে যে, না আমি এখন আর বসবো না, আমি চলে যাচ্ছি, আমি আজকে রাতে আবার আসব। রাত 1টার দিকে সুলতান সাহেব আরিফ ভাইয়ের বাসায় আসেন, অর্থাৎ বাসার কাছে আসেন। আসার পর তিনি দেখেন, অর্থাৎ আরিফ ভাই দেখেন যে সুলতান সাহেব এসেছেন। কারণ আরিফ ভাই তখন পড়াশোনা করছিলেন, তিনি আলিয়াতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলেন, ইন্টার ফার্স্ট ইয়ারে। আরিফ ভাই যখন পড়াশোনা করছিলেন এবং সুলতান যখন তার কাছে আসে তখন সুলতান আরিফের সাথে বিভিন্ন ধরনের কথা বলছিলেন।
তিনি চিল্লায় কোথায় কোথায় গিয়েছেন, কি কি দেখেছেন সেসব বিষয় নিয়ে কথা বলছিলেন। কিন্তু আরিফ ভাই একটু অন্যমনস্ক ছিলেন। তিনি আজকের সেই ঘটনার কথা মনে করছিলেন, যে ঘটনা তিনি শুনেছেন ইমাম হুজুরের সামনে দাঁড়িয়ে। সেই কান্নারত ভদ্রলোক যে অদ্ভুত কাহিনী হুজুরকে শুনিয়েছিলেন, সেই কাহিনী তিনি মনে করছিলেন। তিনি মনে করছিলেন তার সামনেও যে বসে আছে সেও একটা জিন, যে তার কোনো ক্ষতি করছে না। কিন্তু তিনি যে ঘটনা শুনে এসেছেন সেইখানেও ছিল একটা জিন, যে জিনটা একটা পরিবারের অবস্থা পুরোপুরি খারাপ করে দিয়েছে। সুলতান আরিফের এই অন্যমনস্ক ভাবটা বুঝতে পারে। সুলতান আরিফকে বলে যে কি সমস্যা, কি চিন্তা করছো। তখন আরিফ তার শোনা সেই ঘটনা সুলতানকে পুরোপুরি খুলে বলে। আরিফ ভাই সুলতানকে যে ঘটনা বলছিল, অর্থাৎ সেই ভদ্রলোক ইমাম হুজুরকে যে ঘটনাটা বলেছিল, সেটাই আরিফ সেই সুলতানকে বলে। ঘটনাটি হলো, এই ভদ্রলোক একদিন রাতের বেলা যখন ঘুমাচ্ছিলেন, তখন হঠাৎ করেই তিনি একটা অদ্ভুত গোঙানির মতো শব্দ শুনতে পান। তিনি ঘুম থেকে উঠে তার ঘর থেকে বের হওয়ার পর তিনি শুনতে পান এই গোঙানির মতো আওয়াজটা তার মেয়ের ঘর থেকে হচ্ছে। সেই ভদ্রলোক যখন তার মেয়ের দরজার সামনে যান, তখন তিনি বুঝতে পারেন এই শব্দটা তার মেয়েই করছে, এবং সে হয়তো কোনো ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে। সে ভদ্রলোক তার মেয়ের দরজা একটু যখন প্রেস করেন, অর্থাৎ ঠেলা দেন, ঠিক সাথে সাথেই সে দরজাটা খুলে যায়। এবং খুলে যাওয়ার পর সে ভদ্রলোক যে জিনিসটা দেখেন, সেটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সেই লোকটা দেখেন তার মেয়ে সম্পূর্ণ উলঙ্গ, এবং তার উপর একটা ছায়া, অর্থাৎ তার মেয়ের উপরে যে বস্তুটাকে তিনি দেখেছেন সেটা মানুষ না, সেটা অশরীরী কিছু। এটা দেখে সেই ভদ্রলোক একটা চিৎকার করেন। চিৎকার দেওয়ার সাথে সাথে সেই ছায়ামূর্তিটি সেখানেই ভ্যানিশ হয়ে যায়, এবং সেই মেয়েটা ঘুম থেকে জেগে ওঠে। অর্থাৎ তার মেয়ে ঘুমাচ্ছিল। সে চিৎকারে সেই ভদ্রলোকের স্ত্রী চলে আসে, যিনি তার মেয়ের এই অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যান। তিনি তার মেয়েকে কাপড় পরান, এবং তিনি তার স্বামীকে বলেন যে আমি ব্যাপারটা দেখছি, তুমি পরে আসো। তখন সে লোক চলে যায়, কিন্তু তিনি তার চোখের সামনে যে জিনিসটা দেখেছেন সেটা তিনি হজম করতে পারছিলেন না। কিছুক্ষণ পর তার স্ত্রী তার সামনে এসে কান্নাকাটি শুরু করে। তখন তার স্ত্রী তাকে যে ঘটনাটি বলে সেটা হচ্ছে অনেকটা এরকম। এই ভদ্রলোকের মেয়ে প্রায় কিছুদিন যাবতই তার মার কাছে অভিযোগ করত তার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের চিহ্ন। তার মা ব্যাপারটা দেখতেন, কিন্তু প্রথম দিকে তিনি ব্যাপারটা অতটা গ্রাহ্য করতেন না। এক পর্যায়ে তার মেয়ে যখন ঘন ঘন তার কাছে এই বিষয় নিয়ে কথা বলছিল, তখন তিনি তার মেয়েকে নিয়ে ডাক্তার দেখান। সেখানেও আসলে তিনি কোনো কারণ খুঁজে পান না। কিন্তু আজকে এই লোক যে জিনিসটা নিজের চোখে দেখেছে, সেটা দেখার পর তার স্ত্রী এটা বুঝতে পারছেন যে তার মেয়ের সাথে যা ঘটছে সেটা কোনো একটা অশরীরী কিছু এই কাজগুলো করে যাচ্ছে, এবং এটার ভুক্তভোগী হচ্ছে তার মেয়ে। তার মেয়ে প্রায় এই বিষয় নিয়ে তার মাকে বিভিন্ন কথা বলতো, কিন্তু তার মা প্রথম দিকে হয়তো বিশ্বাস করতেন না। কিন্তু এখন তিনি যা দেখেছেন বা তিনি যা শুনেছেন সেটা চিন্তা করে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সেই ভদ্রলোকের স্ত্রী খুব কান্নাকাটি করছিলেন। তখন সেই লোকটা চিন্তা করে আগামীকালই তিনি একজন হুজুরকে নিয়ে আসবেন। সে লোক এক আলেমকে নিয়ে আসেন। সে আলেম এখানে আসার পর সে আলেম বুঝতে পারে যে এই মেয়েটার উপর কে ভর করেছে, অর্থাৎ কি ধরনের জিন তার উপর ভর করেছে, এবং তিনি বিভিন্ন রিচুয়াল শুরু করেন। সেই রিচুয়াল চলার এক পর্যায়ে আশেপাশের সবাই একটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে ঘরের চারপাশের যে গাছপালা ছিল সেই গাছপালায় মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আদতে সেখানে কোনো ঝড় ছিল না। এভাবে বিভিন্ন রিচুয়াল করার পর এক পর্যায়ে সেই মেয়েটার উপরই সেই জিনটাকে হাজির করা হয়, এবং সেই জিনটা সেই আলেমকে বলে যে তুই এখান থেকে চলে যা,
তুই যদি এখান থেকে না যাস তাহলে তোর যে 2টা ছেলে আছে সেই 2টা ছেলেকে মেরে ফেলবো। তখন সেই আলেম এই কথা শুনতে চায় না, সে অনেকটা তাদের কথা অগ্রাহ্য করে তার রিচুয়াল চালিয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে সেই জিনটা আলেম সাহেবকে বলে যে তোর মোবাইলে এখনই একটা ফোন আসবে, তোর ছোট ছেলে শেষ। এই কথা শেষ হওয়ার সাথে সাথেই আলেম সাহেবের ফোনে একটা ফোন আসে এবং তিনি ফোনটা রিসিভ করেন কাঁপা কাঁপা হাতে, এবং তিনি ফোনের অপর প্রান্ত থেকে যা শুনতে পান সেটা এই জিনটা একটু আগেই তাকে বলেছে। আলেম সাহেব কান্না শুরু করেন এবং তিনি অনেকটা জোর করেই সেখান থেকে চলে যান। যাওয়ার আগে সেই লোকটা যখন আলেম সাহেবের পা ধরে কান্না করছিল যে আলেম সাহেব আপনি আমার মেয়েটাকে বাঁচান, তখন আলেম সাহেব বলেছিলেন যে এর উপর যে জিনটা ভর করেছে সে শুধু একা না, সে ওই জিনের একটা চামচা মাত্র, তার উপরে আরো অনেক জিনরা আছে। আমার পক্ষে এটা করা সম্ভব না। এমনকি আমার সাথে যে জিনেরা আছে তারা পর্যন্ত আমাকে বলেছে আমি যাতে এখান থেকে মাফ চেয়ে চলে আসি। আমার পক্ষে এই কাজটা করা সম্ভব না। আর আমার কি ক্ষতিটা হয়েছে এটা তো আপনারা দেখছেনই। আপনারা ভালো কোনো আলেমের সন্ধান করুন যার পক্ষে এই কাজটা করা সম্ভব। এই কথা বলে সে আলেম চলে যায় এবং তখনই এই লোকটা আরিফ সাহেবের ইমাম হুজুরকে খুঁজে পান। তিনি ইমাম হুজুরকে খুঁজে পেয়েই তার ঘটনাটা বলেন, যেটা আরিফ ভাই শুনেছিলেন। এই পুরো ঘটনাটাই সুলতান মনোযোগ দিয়ে শুনল। শোনার পর সুলতান আরিফকে বলল যে তুমি একটা কাজ করো, তুমি এই লোকটার ঠিকানা সংগ্রহ করো, আমি কালকে আসছি, আমি দেখছি ব্যাপারটা। এই কথা বলে সুলতান চলে যায়। পরদিন সকালবেলা ফজরের নামাজের পর আরিফ ভাই ইমাম হুজুরকে ধরেন। ইমাম হুজুরকে তিনি জিজ্ঞেস করেন গতকাল রাতের সেই লোকটার কথা। ইমাম হুজুর আরিফ ভাইয়ের দিকে একটা করুণ দৃষ্টি দেন। আরিফ ভাই ইমাম হুজুরের এই দৃষ্টি দেখে একটু চমকে যান। তিনি হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর কোনো সমস্যা? তখন হুজুর বলেন যে গত রাতে সেই লোকটা তার কাছে আসার পর সেই লোকটা যে জিনদের কথা বলেছিল সেই জিনদের কিছু সাঙ্গপাঙ্গ তার বাড়িতে এসে সারা রাত তাণ্ডব চালিয়েছে, এমনকি তাকে হুমকি পর্যন্ত দিয়েছে যে সে যদি সেদিকে যায় সেক্ষেত্রে তার পরিবারের অবস্থাও খুব খারাপ হবে। এমনকি এই ইমাম হুজুরের সাথেও 11 জন জিন থাকে। ইমাম হুজুর যখন সেই 11 জন জিনের সাহায্য নিতে গেলেন তখন সেই 11 জন জিন তাকে যে কথাটা বলে সেটা হচ্ছে যারা এসে এই তাণ্ডবগুলো করছে তারা খুবই নিচু প্রকৃতির জিন, তাদের যে সর্দার আছে সে খুব ভয়ানক, সেই সর্দারকে তারা বাদশা বলে ডাকে। কোনোভাবে যদি এই নিচু জাতীয় জিনগুলো তাদের সর্দার বা বাদশাকে বোঝাতে পারে যে এই ফ্যামিলির ক্ষতি করতে হবে, তাহলে কিন্তু এই ফ্যামিলিটা নির্বংশ হয়ে যাবে। অর্থাৎ ইমাম হুজুরকে যদি কোনোভাবে সেই সর্দার বা বাদশা চিনে ফেলে তাহলে ইমাম হুজুরেরও বংশ নির্বংশ হয়ে যাবে। তাই সেই জিনগুলো তাকে বলে যে সে যাতে কোনোভাবেই এই কাজটা হাতে না নেয়। এই কথা শোনার পর আরিফ ভাই আর কোনো কিছু বলেন না। তিনি তার রুমে চলে আসেন এবং তিনি সুলতানের কথা চিন্তা করতে থাকেন এবং ঠিক সেই সময় সুলতান এসে হাজির হয়। সুলতান এসে হাজির হওয়ার পর আরিফ ভাই সুলতানকে ইমাম হুজুরের সেই ঘটনাটি বলে। এটা শোনার পর সুলতান বলে এই পৃথিবীতে একমাত্র ক্ষমতাশালী হচ্ছেন আল্লাহ, তার উপরে আর কোনো শক্তিশালী কিছু নেই, তিনি একমাত্র, তিনি একা, এবং তিনি ছাড়া আর কাউকে আমাদের কারো ভয় পাওয়া উচিত না। সুলতান তখন আরিফ ভাইকে উদ্দেশ্য করে বলে যে তুমি কি ওই লোকটার ঠিকানা এনেছ? আরিফ ভাই বলেছে না। সুলতান বলে যে তুমি এখনই ইমাম হুজুরের কাছে যাও, গিয়ে সেই লোকটার ঠিকানা নিয়ে আসো। আরিফ ভাই ইমাম হুজুরের কাছে যান এবং গিয়ে সেই লোকটার ঠিকানা চান। আরিফ ভাই যখন সেই লোকটার ঠিকানা হুজুরের কাছে চাইলেন, সেটা শোনার পর হুজুর খুব অবাক হয়ে আরিফ ভাইয়ের দিকে তাকিয়েছিলেন, কিন্তু তিনি কিছু বললেন না।
তিনি একটা কাগজে সেই লোকের ঠিকানা লিখে দিলেন। সেই ঠিকানা নিয়ে আরিফ ভাই তার রুমে চলে আসে। সেই ঠিকানাটা তিনি সুলতানকে দেন। সুলতান ঠিকানাটা দেখে এবং সুলতান তার পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে আরিফ ভাইয়ের হাতে দেয় এবং আরিফ ভাইকে বলে, তুমি এই ঠিকানা অনুযায়ী সেই জায়গায় যাও। এই কথা শুনে আরিফ ভাই সুলতানকে বলে যে আমার তো খুব ভয় করছে। এই কথা শুনে সুলতান আরিফ সাহেবকে বলে, ভয় কিসের? ভয় যদি পেতেই হয় আল্লাহকে ভয় পাও, মৃত্যুর পরের জীবনটাকে ভয় পাও, তাহলেই তুমি উত্তম মানুষ হতে পারবে। এই কথা বলে সে আমাকে অর্থাৎ আরিফ ভাইকে বলে সেখানে চলে যেতে। আরিফ ভাই সেই ঠিকানা অনুযায়ী সেই জায়গায় যান। সেখানে যাওয়ার পর তিনি যখন সেই লোকটাকে খুঁজে বের করেন, সেই লোকটা কিন্তু তাকে চিনতে পারেনি। তখন সেই লোকটাকে আরিফ ভাই বলে যে আমি ওই মসজিদের মুয়াজ্জিন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে সুলতান কিন্তু আরিফ ভাইকে কিছু রিচুয়াল শিখিয়ে দিয়েছিল এবং বলেছিল তুমি সেখানে গিয়ে সেই মেয়েটার রুমে এই রিচুয়ালটা করবে এবং এই রিচুয়ালটা করার পর সেখানে একজন উপস্থিত হবে। সে তোমাকে যে কথাগুলো বলে তুমি শুধু সেই কথাগুলো শুনে চলে আসবে, এতটুকুই তোমার কাজ। তো আরিফ ভাই যখন সেই লোকটার সাথে দেখা করে এবং নিজের পরিচয় দেয়, তখন সেই লোকটা তাকে তার মেয়ের রুমে নিয়ে বসায়। আরিফ ভাই সেখানে তার রিচুয়াল শুরু করেন। রিচুয়ালের এক পর্যায়ে সে মেয়েটার উপর কেউ একজন এসে হাজির হয় এবং যে এসে হাজির হয় সে আরিফ ভাইকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আরিফ ভাই চুপচাপ সেই লোকটার বা সেই জিনটার গালিগালাজ সহ্য করছিলেন। এক পর্যায়ে সে জিনটা একেবারেই চুপ হয়ে যায়। অনেকক্ষণ সে আরিফ ভাইয়ের দিকে তাকিয়ে থাকে এবং আরিফ ভাইকে বলে যে আচ্ছা, তোর বা আমার আসলে কোনো কিছুই করার নেই। এখানে যে আসে, যে এই মেয়েটাকে প্রত্যেক রাতের বেলা কষ্ট দেয়, সে আমাদের সর্দার বা বাদশার খুব কাছের একজন। তার অনেক ক্ষমতা, তার সামনে তুই বা আমি কোনো কিছুই না। কেন শুধু শুধু নিজের জীবন বিপন্ন করছিস? চলে যা, তোর বাড়ি চলে যা। এখানে তুই বা আমি কিছুই করতে পারবো না। তোকে ভালো লাগলো বলেই এই কথাগুলো বললাম। এই কথা বলে সেই জিনটা চলে যায়। এই পুরো কথাগুলোই সেই মেয়েটার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। আরিফ ভাই যখন সেই বাড়ি থেকে বের হন, তখন সেই লোকটা আরিফ ভাইকে ধরে বলেন যে আপনি কি কোনো কিছু করতে পারবেন? তখন আরিফ ভাই সেই লোকটাকে উদ্দেশ্য করে বলে যে আপনারা নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, আর যদি কোনো কিছু করা সম্ভব হয় তাহলে তো অবশ্যই আমরা করব। এরপর আরিফ ভাই চলে আসেন। আসার পর রাতের বেলা তিনি সুলতানকে ডাকেন। সুলতান চলে আসে। সুলতান চলে আসার পর আরিফ ভাই বলে, চাচ্চু ওইখানে যে আছে সে খুবই শক্তিশালী। সুলতান এই কথা শোনার পর আরিফ ভাইকে বলে, আচ্ছা তুমি কি ওই জিনটার কাছ থেকে সময়টা বের করতে পেরেছিলে, যে সময়টাতে সেই শয়তানটা ওই মেয়েটার রুমে ঢোকে? তখন আরিফ ভাই বলে যে হ্যাঁ, আমি সেই শয়তানটার কাছ থেকে বা ওই জিনটার কাছ থেকে সময়টা জানতে পেরেছি। সময়টা হলো রাত 2টা কি 3টার দিকে। এই কথা শোনার পর সুলতান আরিফ ভাইকে বলে যে তুমি ঘুমাও, তোমার কাজ শেষ। এই কথা বলে সুলতান চলে যায়। পরদিন সকালবেলা ফজরের আজানের পর আরিফ ভাই যখন ঘুম থেকে ওঠেন এবং নামাজ পড়েন, নামাজ পড়ার পর তিনি দেখতে পান সুলতান বসে আছে। তিনি কিছুটা রক্তাক্ত। আরিফ ভাই চিন্তিত হয়ে যান। তিনি সুলতানকে উদ্দেশ্য করে বলেন, চাচু কি হয়েছে? সুলতান বলে, ওই জিনটাকে, ওই বটটাকে এই বোতলে বন্দি করেছি, আর কিছুক্ষণ পরই ওর মৃত্যুদণ্ড কার্যকর হবে, তুমি ঘুমাও। এই কথা বলে সুলতান চলে যায়। সেদিন রাতের বেলা আরিফ ভাই যখন ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করেই আরিফ ভাই শুনতে পায় তার ঘরের সামনে কেউ একজন দাঁড়িয়ে খুব বিকৃত স্বরে বা রাগান্বিত স্বরে তার নাম ধরে ডাকছে। আরিফ ভাই একটু অবাক হন। তিনি যখন তার ঘর থেকে বের হন, তিনি দেখতে পান সেখানে একজন ছায়ামূর্তি দাঁড়ানো। তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই ছায়ামূর্তিটি তাকে ধরে ফেলে এবং তাকে নিয়ে যায় একটা নদীর বালুচরে। তাকে সেখানে
ঠেলে ফেলে দেওয়া হয়। আরিফ ভাই দেখতে পায় সেই বালুচরের চারপাশে বিভিন্ন কুৎসিত দর্শন অবয়ব সেখানে দাঁড়িয়েছিল, যারা হৈ হুল্লোড় করছিল। কিছুক্ষণ পর তারাও অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর সে দেখতে পায় সেখানে কতগুলো খাঁচা নিয়ে আসা হলো। সেই খাঁচার ভেতর আরিফ ভাইকে ঢোকানো হলো। আরিফ ভাইকে সেই খাঁচার ভেতর এমনভাবে রাখা হলো যেন কুকুরকে খাঁচার ভেতর ঢোকানো হলো। আরিফ ভাইয়ের গলায়ও একটা রশি পরানো হলো। আরিফ ভাইয়ের গলার ঠিক নিচে একটা ছুরি ছিল। সেই বাক্সটা অর্থাৎ সেই খাঁচাটা এমনভাবে তৈরি ছিল যে আরিফ ভাই যদি কোনো ভুলক্রমে তার মাথা বেশি নিচু করে ফেলেন, সেক্ষেত্রে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে। খুব কষ্টকর একটা সময় কাটাচ্ছিলেন আরিফ ভাই। ঠিক তখনই তিনি দেখতে পান কানে একটা সিংহ এসে দাঁড়ালো। কিছুক্ষণ পর তার পেছনে আর একটা সিংহ এসে দাঁড়ালো। আরিফ ভাই আতঙ্ক নিয়ে সেই জন্তুগুলোর দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পান সেখানে অনেকটা ঘোড়ার গাড়িতে সামনে যেরকম ঘোড়া থাকে, ঠিক তেমনি একটা সিংহের গাড়ি কোন একজনকে টেনে নিয়ে আসছে, বয়ে নিয়ে আসছে। আরিফ ভাই আতঙ্কিত চোখে সেই দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর সেই বাহনটা সেখানে থামে। আরিফ ভাইয়ের যে খাঁচাটা ছিল, অর্থাৎ আরিফ ভাই যে খাঁচায় বন্দি ছিল, সেই খাঁচার সামনেই একটা সিংহাসন এনে রাখা হয়। সেই সিংহাসনে এসে বসে অনেকটা সুলতানের মতো দেখতেই এক লোক, যার পরনে ছিল সাদা জব্বা, যার মুখে ছিল খুব লম্বা ঘন দাড়ি। আরিফ ভাই চিন্তা করেন, একে দেখে তো মুসলমান মনে হচ্ছে, তার মানে মুসলমান জিন। একজন মুসলমান জিনের তো এরকম পাপ কাজে লিপ্ত থাকার কথা না। আরিফ ভাই কি মনে করে জানি সে লোকটার উদ্দেশ্যে বা সেই জিনটার উদ্দেশ্যে সালাম দেয়। সে জিনটা সেই সালামের উত্তর নেয় এবং আরিফ ভাইয়ের দিকে বিরক্তির একটা দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে লোকটা পাশের কাউকে আদেশ দেয়, কিছু একটা ভাষায় কথা বলে। আরিফ ভাই বুঝতে পারে না। কিছুক্ষণ পর আরিফ ভাই শুনতে পায় তাকে কেউ একজন বাংলায় বলছে যে তোমার সাথে যে জিনটা আছে সেই জিনটাকে হাজির করো। এই কথা বলার সাথে সাথে আরিফ ভাই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পান। তিনি দেখতে পান সেই বালুচরের আরেক কোণা হতে একটা সিংহ এসে দাঁড়ালো। সেই সিংহর পেছনে পেছনে আরেকটা সিংহ। একটু আগে এই জিনটা যেরকম একটা সিংহের গাড়িতে করে এসেছিল, ঠিক তেমনি আরেকটা সিংহের গাড়ি সেখানে এসে উপস্থিত হচ্ছে এবং সবাই উপস্থিত সেখানে যারা ছিল তারা দাঁড়ানো অবস্থা থেকে এক পা হাঁটু গেড়ে সেখানে বসে যায় এবং বলতে থাকে সুলতান, সুলতান, সুলতান। আরিফ ভাই মনে মনে চিন্তা করে এই সুলতান আবার কে, এবং আরিফ ভাইকে অবাক করে দিয়ে সেই গাড়ি থেকে যে বের হয় সে তার খুবই পরিচিত, তার সেই চাচ্চু, যার নাম সুলতান। সুলতান সেখানে আসার পর সেই আগের যেই লোকটা ছিল, অর্থাৎ যেই লোকটা আরিফ ভাইয়ের সামনে সিংহাসনে বসেছিল সাদা জব্বা পরা, সেই লোকটার উদ্দেশ্যে একটা সালাম দেয় এবং সেই লোকটাও সেই সালামের উত্তর নেয়। এরপর সুলতানের সাথে সেই লোকটার কিছু কথোপকথন হয়। কথোপকথনের এক পর্যায়ে আরিফ ভাই বুঝতে পারে যেই লোকটা, অর্থাৎ যে জিনটা তার প্রতি বিরূপ ছিল, সে তার দিকে একটা মায়ার দৃষ্টিতে তাকিয়ে আছে এবং এক পর্যায়ে তাকে সেখান থেকে মুক্ত করা হয়। মুক্ত হওয়ার পর আরিফ ভাই এক দৌড়ে সে সুলতানের পাশে গিয়ে দাঁড়ায় এবং তাকে যে লোকটা, যে জিনটা বন্দি করেছিল, সে অবাক হয়ে আরিফ ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তখন সুলতান আরিফ ভাইকে বলে ওর নাম বাদশাহ অলিক, ওকে ভুল বুঝিয়ে এখানে আনা হয়েছিল। ওকে বলা হয়েছিল তোমার সম্পর্কে বিভিন্ন কুৎসা, বিভিন্ন খারাপ কথা, যেই কারণে সে তোমার প্রতি বিরক্ত ছিল। কিন্তু আমি পুরো ঘটনা তাকে বলি যে তার খুব কাছের একজন লোক এক মানবীর উপর
জঘন্য অপরাধ করছিল, জঘন্য পাপ করছিল, যেটা এই বাচ্চা অলিদ জানতো না। সে এটা শোনার পর শর্মিন্দা হয় এবং তাকে আমি বলেছি, তুমি আমার সন্তান, আমি তোমাকে রক্ষা করব, যদি আল্লাহ চায় তোমাকে আমি সব বিপদ থেকে রক্ষা করব। এমনকি আমি যে এই পুরো ব্যাপারটার পেছনে আছি সেটা আমি ওদের জানাতে দেইনি, তাই আমার সন্তান বলে তোমাকে সে জিনটার সামনে পাঠিয়েছিলাম, যাতে ওরা কেউ না বুঝতে পারে আমি এর পেছনে আছি। তখন সেই বাদশা অলিদ আরিফ ভাইকে বলে যে তোমার প্রতি আমি যে অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, তুমিও আমার সন্তানের মতোই। কোনো বাবা যদি ভুল করে কোনো অন্যায় করে ফেলে, সন্তান তো আসলে তাকে ক্ষমা করেই দেয়। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আজকের পর থেকে তোমার প্রতি আমারও নজর থাকবে, তোমাকেও আমি আমার সন্তানের মতো দেখব। তখন সুলতান আরিফ ভাইকে বলে যে এই বাচ্চা অলিদের সাথে আমার যে কথাগুলো হলো তা তো আমি তোমাকে বললাম, আরো কিছু কথা আছে, সে কথাগুলো আমি তোমাকে বলবো না, এবং তুমি এই কথাগুলো নিয়ে টেনশনও করবে না, এবং এই কথাগুলো তোমার জানার দরকারও নেই। এই কথা বলে সুলতান আরিফ ভাইকে তার বাসায় নিয়ে আসে। এরপর সুলতান সেখান থেকে চলে যায়। এভাবেই আরিফ ভাইয়ের জীবনে একটা নতুন অধ্যায় যোগ হয়, যে অধ্যায়ের সাথে সে আগে থেকে পরিচিত ছিল না। যে ঘটনা তার জীবনকে পুরোপুরি পাল্টে দেয়, যে ঘটনা অর্থাৎ এই ঘটনা তার জীবনকে সামনে আরো কতভাবে প্রভাবিত করে তা আমরা জানতে পারবো ইমন ভাইয়ের ঘটনায়। স্টিয়ারিং হুইলটা তখন আমার হাতের ঘামে একদম পিছলে হয়ে গেছে। আমি চোখ দুটো বন্ধ করে বারবার মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম, কিন্তু চোখের সামনেই আয়না থেকে নজর সরাতে পারছিলাম না। প্রাইভেট কারের পেছন সিটে ঠিক মাঝখানটায় বসে আছে একটা লোক। তার পরনে একটা কুচকুচে কালো কোট, কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হলো ড্যাশবোর্ডের লাইটের আলোয় আমি স্পষ্ট দেখছিলাম লোকটার কোনো কান নেই। কানের জায়গায় চামড়াগুলো মসৃণ ভাবে লেপ্টে আছে, আর তার মাথাটা থর থর করে কাঁপতে কাঁপতে প্রতি সেকেন্ডে অস্বাভাবিক রকমের বড় হচ্ছে, যেন একটা বেলুন ফুলছে। ঠিক তখনই সেই বিশাল আকৃতির মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে আমার কানে ঠিক কাছে এসে একটা বিভৎস যান্ত্রিক গলায় বলে উঠল, ড্রাইভার সাহেব, গাড়িটা থামালেন কেন? বড্ড তাড়া আছে আমার, দ্রুত চলেন। এই ঘটনা ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসের এক কনকনে শীতের রাতে। আমার নাম আরিফ, আমি পেশায় একজন রেন্ট এ কার চালক। ঢাকা থেকে সিলেট সেই মহাসড়কের সলিমপুর নামের একটা নির্জন এলাকা আছে। হাইওয়ের ওই অংশটার দুপাশে মাইলের পর মাইল শুধু ধানের জমি আর কিছু পুরনো গাছপালা। কোনো দোকানপাট বা কোনো জনবসতিও নেই। চালকদের মুখে প্রচলিত ছিল যে গভীর রাতে ওই রাস্তায় নাকি একা গাড়ি চালালে ঠিক নয়, ওখানে নাকি অপার্থিব কিছু একটা ঘুরে বেড়ায়। সেদিন রাত তখন আনুমানিক 2টো। সিলেট থেকে একজন প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে আমি একাই ঢাকার দিকে ফিরছিলাম। কুয়াশা এতটাই ঘন ছিল যে ফগ লাইট জ্বালানোর পরেও সামনের 20 হাত রাস্তা দেখা যাচ্ছিল না। শীতের তীব্রতায় গাড়ির হিটার অন করার পরও আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ঠিক
সলিমপুর হাইওয়ের মাঝখানটায় আসার পর কুয়াশার ভেতরে আমি দেখলাম রাস্তার পাশে একজন লোক দাঁড়িয়ে হাত তুলছে। তার গায়ে একটা কালো কোট জড়ানো, মাথায় একটা মাফলার পেঁচানো। এই মাঝ রাতে এই জনমানবিহীন কুয়াশায় কেউ একা দাঁড়িয়ে লিফট চাচ্ছে দেখে আমার একটু মায়া হলো। আমি গাড়িটা থামালাম। লোকটা কোনো কথা না বলে পিছনের দরজা খুলে সিটে গিয়ে বসলো। আমি মিরর বা আয়না দিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই কোথায় যাবেন? লোকটা কোনো উত্তর দিল না, শুধু সামনের দিকে আঙ্গুল উঁচিয়ে ইশারা করলো যে সামনে যাবে। তার মাফলারের ফাঁক দিয়ে শুধু নাক আর ঠোঁটগুলো দেখা যাচ্ছিল। ভাবলাম হয়তো বোবা নতুবা ক্লান্ত, তাই আর কথা না বাড়িয়ে আমিও গাড়ি স্টার্ট দিলাম। কিন্তু গাড়িটা 5 মিনিট চলার পরই আমার ভেতরের একটা অস্বস্তি শুরু হলো। গাড়ির ভেতরের এসি সচল থাকা সত্ত্বেও হুট করে পিছনের সিট থেকে এমন একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস আসতে লাগলো যেন আমি কোনো বরফ ঘরের ভেতর বসে আছি। একই সাথে গাড়ির ভেতরে একটা তীব্র আষ্টে কাঁচা রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল। আমি সাহেব বিন্দু হয়ে পিছনের লুকিং গ্লাসে তাকালাম, আর তখনই আমার চোখ চড়ক গাছ হয়ে গেল। লোকটার মাথার মাফলারটা কাঁধের উপরে খসে পড়েছে, আর তার সেই মাথাটা কোন মানুষের মাথা মতো স্থির নয়। ওটা থরথর করে কাঁপছে আর বেলুনের মতো আস্তে আস্তে বড় হচ্ছে। চামড়াগুলো টেনে গিয়ে ফ্যাকাশে সাদা হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ার্থ বিষয় হলো তার মাথার দুপাশে কোনো কান ছিল না। ভয়ে আমার পা ব্রেক প্যাডেলের ওপর চেপে বসল। গাড়িটা এক ঝটকায় রাস্তার পাশে থেমে গেল, আর গাড়িটা থামার সঙ্গে সঙ্গেই সেই কানহীন বিভৎস অবয়বটা, তার সেই বিশাল আকৃতির মাথাটা আমার সিটের কাছে এগিয়ে নিয়ে বলল, সেই কান ফাটানো আওয়াজটা যান্ত্রিক গলায় বলল, ড্রাইভার সাহেব, আপনি থামালেন কেন গাড়িটা? বড্ড তাড়া আছে আমার, দ্রুত চলুন। আমি তখন সম্পূর্ণ অবশ হয়ে গেলাম। স্টিয়ারিং ঘোরানোর ক্ষমতাও আমার ছিল না। লোকটার মুখ থেকে পচা লালার মতো কিছু একটা আমার সিটের উপরে টপ টপ করে পড়ছিল। ঠিক সেই মুহূর্তে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমি আমার ডান হাতটা দিয়ে গাড়ির ড্যাশবোর্ডে রাখা তামার তৈরি একটা ছোট ধর্মীয় লকেট শক্ত করে চেপে ধরলাম। লোহার বা ধাতব ছোঁয়া পেতেই পিছনের সেই দানবীয় সত্তাটা এক তীব্র হিংস্র পশুর মতো গর্জন করে উঠল। সেই চিৎকারে গাড়ির চারপাশের কাঁচগুলো থরথর করে কাঁপতে লাগলো। আমি চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপতে লাগলাম। ঠিক পর মুহূর্তে শুনলাম পিছনের দরজাটা দরাম করে খুলে যাওয়ার শব্দ হলো। আমি চোখ খুলে পিছনে তাকিয়ে দেখলাম পিছনের সিট একদম ফাঁকা, কেউ নেই। কিন্তু সিটের কুশনের ওপর কালো রঙের চটচটে এক ধরনের তরল মাখামাখি হয়ে আছে, যা থেকে তীব্র গন্ধ বেরোচ্ছে। আর পিছনের দরজাটা কুয়াশার বাতাসে অনবরত আছাড় খাচ্ছে। আমি আর 1 সেকেন্ডও দেরি না করে অন্ধের মতো অ্যাক্সিলারেটরে চেপে গাড়ি নিয়ে ওখান থেকে যান হাতে নিয়ে পালিয়ে আসি। পরদিন সকালে যখন আমি গাড়িটা পরিষ্কার করছিলাম, তখন পিছনের সিটের নিচে একটা পুরনো জং ধরা তামার পয়সা পাই, যেটা আমার
গাড়ি ছিল না। পরে অন্য চালকদের কাছে শুনছিলাম প্রায় 10 বছর আগে ওই সলিমপুর হাইওয়েতে একটা ডাকাতির ঘটনায় এক যাত্রীর কান কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারপর থেকে নাকি সে অতৃপ্ত আত্মা গভীর রাতে একা গাড়িগুলোর পেছনে এসে আশ্রয় নেয়। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম বাছাইকৃত ঘটনা নিয়ে আসবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আপনারা জাস্ট আমাদের সাথে থাকবেন, আমাদেরকে কি ঘটনা শুনবেন জাস্ট কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা শ্মশান ঘাটের ঘটনা, বাছাইকৃত ঘটনা, বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা আমরা আপনার সামনে তুলে ধরবো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।